অলরাইট। তো তাপমাত্রা নির্ণয়ের জন্য আমাদের কি ব্যবহার করতে হয়? থার্মোমিটার। তো প্রথম টাইপটা আমরা তাপমাত্রা নির্ণয়ের বিভিন্ন স্কেল সংক্রান্ত এটা নিয়ে আলোচনা করব। তো তাপমাত্রার বিভিন্ন প্রচলিত স্কেল আছে, আমরা জানি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। তো এগুলোর যে মূল নীতিটা সেটা কি? মূল নীতি হচ্ছে যে কোনো তাপমাত্রার স্কেল তুমি নাও, সেই তাপমাত্রার স্কেলের মূল নীতি হচ্ছে সেই স্কেলের নির্দিষ্ট একটা তাপমাত্রা থেকে নিম্ন সীমা বিয়োগ করে যেটা পাবা সেটাকে যদি উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে যেটা পাচ্ছ সেটা দ্বারা ভাগ করো, তাহলে একটা ধ্রুবক আসবে। এটা হচ্ছে যে কোনো স্কেল, যে কোনো থার্মোমিটারের জন্য একটা ধ্রুব সত্য কথা। তো এটা বলতে কি বোঝাচ্ছি? এটা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে একটা থার্মোমিটার। এই থার্মোমিটারের এই যে নিচের যে বিন্দুটা আছে সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। এই যে নিচের যে বিন্দুটা আছে এখানে, এটা হচ্ছে কি নিম্ন স্থিরাঙ্ক। তো নিম্ন স্থিরাঙ্ক এটাকে আমরা প্রকাশ করব থিটা আইস দ্বারা। আর উপরে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে থিটা স্টিম দ্বারা প্রকাশ করব। স্টিম মানে কি? বাষ্প। আমরা এটা কেন স্টিম দ্বারা প্রকাশ করছি? সাধারণত সেলসিয়াস স্কেলের কথা যদি চিন্তা করি তাহলে একেবারে টপে যে তাপমাত্রাটা থাকে সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এবং পানি ওই তাপমাত্রাতে কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। তাই এটাকে টপে যে তাপমাত্রাটা আছে অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেটাকে থিটা স্টিম দ্বারা প্রকাশ করা হয়, এবং নিচে যেটা আছে সেটাকে থিটা আইস দ্বারা প্রকাশ করা হয়। এবং একটা নির্দিষ্ট তাপমাত্রা, যে কোনো পয়েন্টে একটা তাপমাত্রা, এটাকে তুমি ধরো থিটা। লেটস সে এই পয়েন্টে যে তাপমাত্রাটা আছে সেটাকে তুমি ধরলা থিটা তাপমাত্রা। তো এই স্কেলটার জন্য, এই স্কেল হোক আর যে কোনো স্কেল হোক, এই যে কোনো স্কেলের জন্য এটা সত্য কথা যে যে কোনো একটা তাপমাত্রা, সেই তাপমাত্রা থেকে যদি আমরা নিম্ন স্থিরাঙ্ক মানে থিটা আইস এটা বিয়োগ করি, ডিভাইডেড বাই উচ্চ সীমা কি? থিটা স্টিম, উচ্চ সীমা মাইনাস থিটা আইস, এটা যদি করি তাহলে এটার মান কি বোঝায়? একটা ধ্রুবক বোঝায়। এটার মান একটা ধ্রুবক। যে কোনো স্কেলের ক্ষেত্রে এটা সত্য। তো আমরা এখান থেকে আমাদের যে প্রচলিত স্কেলগুলো আছে, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে কেলভিন স্কেল, এগুলোর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। অলরাইট। তাহলে আমাদের প্রচলিত যে স্কেলগুলো আছে, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা ডিগ্রি সেলসিয়াস দ্বারা প্রকাশ করলাম। এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, এটাকে আমরা ডিগ্রি ফারেনহাইট দ্বারা প্রকাশ করছি। এবং এটা হচ্ছে কেলভিন স্কেল। আচ্ছা, এটা একেবারে 0F এর মতো হয়ে গেছে। তো এটা ফারেনহাইট স্কেল দ্বারা এফ দ্বারা প্রকাশ করছে, এবং এটা হচ্ছে কি? কেলভিন দ্বারা প্রকাশ করছি, ডিগ্রি ফারেনহাইট। তো এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, এটা তোমরা এসএসসি তেও পড়ছো। আমি এটা ডিটেলস এখন মানে অতটা আলোচনা করব না, জাস্ট সিম্পলি দেখো এটার নিম্ন স্থিরাঙ্ক কত। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273.15 কেলভিন, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373.15 কেলভিন। তো এখানে ওই যে নিম্ন স্থিরাঙ্ক এবং উচ্চ স্থিরাঙ্ক আমরা এটা ডিফাইন করছি। এখন নির্দিষ্ট একটা তাপমাত্রা এখানে আমরা সি দ্বারা ডিফাইন করলাম, ফারেনহাইট স্কেলের জন্য নির্দিষ্ট একটা তাপমাত্রা এফ দ্বারা ডিফাইন করলাম, এবং কেলভিন স্কেলের জন্য নির্দিষ্ট একটা তাপমাত্রা কে দ্বারা ডিফাইন করলাম। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে, দেখো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0, উচ্চ স্থিরাঙ্ক 100 মাইনাস 0, এটা ইকুয়ালস টু একটা ধ্রুবক। ফারেনহাইটের ক্ষেত্রেও নির্দিষ্ট একটা তাপমাত্রা ফারেনহাইটের, এটা আমরা ধরছি এফ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট ডিভাইডেড বাই 212 মাইনাস 32, এটা ইকুয়ালস টু একটা ধ্রুবক কে। এখানে কেলভিন স্কেলের জন্য সেম একটা নির্দিষ্ট তাপমাত্রা কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 273.15 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373.15 মাইনাস 273.15,
1.5, এটা একটা নির্দিষ্ট ধ্রুবক কে। ঠিক আছে, তো এই তিনটার যেটা আমরা ভ্যালু পাচ্ছি তিনটাই কি সেম। তো আমরা এখান থেকে লিখতে পারি তিনটার যে ভ্যালু পাচ্ছি সেটা একটা ধ্রুবক কে নির্দেশ করছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি যে কে, সরি, লিখতে পারি সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 ইকুয়ালস টু কে মাইনাস 273.15। এটাকে 273 ধরো, আর 373 মাইনাস 273, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে সম্পর্কটা পাবো এই তিনটার ভিতর সেটা হচ্ছে সি ডিভাইডেড বাই 5, সি ডিভাইডেড বাই 5, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 অ্যান্ড কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। তো এটা হচ্ছে আমাদের প্রচলিত যে স্কেলগুলো আছে, আমাদের যে প্রচলিত স্কেল আছে এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক। আমাদের প্রচলিত স্কেল হচ্ছে একটা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল আর একটা হচ্ছে কেলভিন স্কেল। এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্কের সূত্রটা হচ্ছে এইটা। তোমরা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো আমরা এই যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের ভেতর যে সম্পর্ক এই রিলেটেড সাস্টে আসা কোশ্চেন সলভ করব। দেখো কোশ্চেনটা কি বলেছে, এখানে বলেছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মরণে, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মরণে তুমি একটি বাঙালি স্কেল তৈরি করলে, তুমি একটি বাঙালি স্কেল তৈরি করলে, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের স্মরণে একটি বাঙালি স্কেল তৈরি করলে যেখানে বরফ বিন্দু হচ্ছে 21 ডিগ্রি এবং স্টিম স্টিম হচ্ছে 71 ডিগ্রি। কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে এবং বাঙালি স্কেলে একই তাপমাত্রা প্রদর্শন করবে? তো তুমি মনে করো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাঙালি স্কেল আর এটা হচ্ছে আমাদের প্রচলিত কি সেলসিয়াস স্কেল, সেলসিয়াস, সেলসিয়াস স্কেল। আর সেলসিয়াস বানান কি? সেলসিয়াস স্কেল। তো বাঙালি স্কেল, বাঙালি স্কেলের নিম্ন বরফ বিন্দু কত বলেছে? বাঙালি স্কেলের বরফ বিন্দু হচ্ছে 21 ডিগ্রি আর ঊর্ধ্ববিন্দু হচ্ছে 71 ডিগ্রি। সেলসিয়াস স্কেলের নিম্ন বিন্দু হচ্ছে 0 ডিগ্রি আর উপরেরটা হচ্ছে 100 ডিগ্রি, আমরা এটা জানি। এখন বলেছে কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায় বাঙালি স্কেল এবং সেলসিয়াস স্কেলে একই তাপমাত্রা পাওয়া যাবে। তো আমরা ধরি এক্স তাপমাত্রায় একই তাপমাত্রা পাওয়া যাবে, মানে এই যে এই এক্স এখানে আর এক্স দুইটা সেম, মানে এই এক্স তাপমাত্রা দুইটা স্কেলে একই, মানে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং বাঙালি স্কেলে একই তাপমাত্রা প্রদর্শন করবে, একই তাপমাত্রা আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম। তাহলে বাঙালি স্কেলের জন্য আমরা কি লিখতে পারি? বাঙালি স্কেলের জন্য আমরা লিখতে পারি এক্স মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 21 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক 71 মাইনাস 21, এটা ইকুয়ালস টু কে। বাঙালি স্কেলের জন্য এটা লিখতে পারি। আর সেলসিয়াস স্কেল এটার জন্য এটা লিখতে পারি এক্স মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0, এটা ইকুয়ালস টু কে। একটা নির্দিষ্ট তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়ালস টু কে। এখন আমাদের যে এটা আছে এখন আমাদের দুইটাই কে, দুইটার ভ্যালু কি কে, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস 21 ডিভাইডেড বাই 71 মাইনাস 21, 71 মাইনাস 21 কত হয়? 50 ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই 100। তাহলে এখানে এক্স এর ভ্যালু যদি তুমি নির্ণয় করো তাহলে কত আসবে? এখানে এক্স এর ভ্যালু নির্ণয় করলে কত আসবে অ্যান্সার? আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরটা নিয়ে আসতে বলে গেছি, ক্যালকুলেটরটা নিয়ে এসে একটু ক্যালকুলেশন করি, ওয়েট।
x minus 21 divided by 50 equals to x minus 21 divided by 50 equals to x divided by 100. তাহলে x equals to আসে 42, x equals to আসে 42 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 42 ডিগ্রি সেলসিয়াস অথবা 42 ডিগ্রি, এটা দুইটা স্কেলেই একই মান দেয়, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 4 নাম্বার। আশা করি বুঝতে পারছো, খুব ইজি একটা ম্যাথ ছিল। আমাদের আগে যে কনসেপ্টটা পড়লাম সেটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এই ম্যাথটা কিছুই না। আমাদের ক্লাস কি চলছে? হ্যাঁ, আমাদের ক্লাস চলছে, আমরা কন্টিনিউ করতে পারি। অলরাইট, আমাদের নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড, খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা, ঠিক আছে? এটা যদি না বুঝি তাহলে আমরা সামনের জিনিসপত্র বুঝতে সমস্যা হতে পারে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নাথিং বাট আ কনজারভেশন অফ এনার্জি, শক্তির নিত্যতা সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে যে কোন একটা সিস্টেমের ধরো আমরা একটা সিস্টেম আঁকাই, একটা সিস্টেম আঁকাই, ধরো এটা হচ্ছে একটা সিস্টেম, যে বিকারটার ভিতর একটা গ্যাস আছে, বিকারটার ভিতর নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, তাহলে এই বিকারের ভিতর এই গ্যাসগুলো একটা সিস্টেম তৈরি করছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমটাকে একটা পিস্টন দ্বারা, এটা হচ্ছে একটা পিস্টন, এটা হচ্ছে একটা পিস্টন, ঠিক আছে? পিস্টন, এটা একটা পিস্টন। তো এটা হচ্ছে একটা সিস্টেম। এখন এই সিস্টেমে যদি আমরা তাপশক্তি ডিকিউ পরিমাণ তাপশক্তি দিই, আমরা ধরো ডিকিউ পরিমাণ তাপশক্তি এখানে দিলাম, এখানে ডিকিউ পরিমাণ তাপশক্তি দেওয়া হলো, তাহলে তাপের পরিবর্তন কত? এখানে ডিকিউ হচ্ছে তাপের পরিবর্তন। এখন ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে অন্তস্থ শক্তির পরিবর্তন হলো ডিইউ পরিমাণ, এবং একটা এখানে তোমার পরের অবস্থাতে কি হলো, তাপ যখন দিয়েছো তখন এই সিস্টেমটা ধরো কেমন হলো, বর্ধিত হলো, সিস্টেমটা একটু বর্ধিত হলো, যে পিস্টনটা আছে এটা একটু উপরে চলে গেছে, পিস্টনটা আছে যেটা এটা একটু উপরে চলে গেছে। এই যে পিস্টনটা এখানে ছিল এখন একটু উপরে চলে গেছে, তাপ দেওয়ার ফলে একটু উপরে চলে গেছে, তাহলে এখানে পিস্টনের স্মরণ ঘটছে, তার মানে এখানে গ্যাস দ্বারা একটা কাজও সংগঠিত হয়েছে। তার মানে ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে অন্তস্থ শক্তির পরিবর্তন হয়েছে ডিইউ পরিমাণ, এবং কাজ হয়েছে ডিডব্লিউ পরিমাণ। এটা হচ্ছে কাজের পরিবর্তন, ঠিক আছে? আমরা দেখো এক্স্যাক্টলি কোন একটা সিস্টেমের তাপ নির্ণয় করতে পারি না, আমরা কোন একটা সিস্টেমের তাপের পরিবর্তন, কাজ, তারপর হচ্ছে কি পরিমাণ কাজ হলো এবং অন্তস্থ শক্তির পরিবর্তন, এগুলো নির্ণয় করতে পারি। এক্স্যাক্টলি অন্তস্থ শক্তির পরিমাণ কত অথবা তাপ শক্তি কত সেটা নির্ণয় করতে পারি না। তো বোঝো এটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হলো, এতে তোমার ডিকিউ পরিমাণ তাপ দেওয়া, এখানে কাজ হলো কত? কাজ হলো ডিডব্লিউ পরিমাণ, ডিডব্লিউ কাজ হয়েছে, এবং অন্তস্থ শক্তির পরিমাণ হয়েছে ডিইউ পরিমাণ। ডিইউ কি? অন্তস্থ শক্তির পরিবর্তন, এই সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে ডিইউ পরিমাণ। তাহলে শক্তির নিত্যতা সূত্র অনুসারে দেখো ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে এই পরিবর্তনগুলো সংঘটিত হয়েছে। তো শক্তির নিত্যতা সূত্র অনুসারে আমরা বলতে পারি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এখানে ডিইউ এর পরিচয় হচ্ছে অন্তস্থ শক্তি, ডিকিউ এর পরিচয় হচ্ছে
সিস্টেমে কতটুকু তাপ দেওয়া হয়েছে অথবা সিস্টেম কতটুকু তাপ হারাইছে, অর্থাৎ ডিকিউ হলো সিস্টেম কর্তৃক গৃহীত বা পর্জিত তাপশক্তি। ডিইউ হলো গ্যাস বা সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন। ডিইউ হলো অন্তস্থ শক্তির পরিবর্তন। আর ডিডব্লিউ হলো গ্যাস সিস্টেম দ্বারা এর উপর কৃত কাজ। অন্তস্থ শক্তি বলতে বোঝাচ্ছে ধরো এই সিস্টেমের যে গ্যাসগুলো আছে, গ্যাসগুলোর তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, বের হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে। যদি আগে আগে থাকে 10, পরে হয়েছে 9, তাহলে অন্তস্থ শক্তি হ্রাস পাইছে, এটা বোঝায়। ঠিক আছে, তো এখানে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র খুবই ইজি, সেটা হচ্ছে তাপের পরিবর্তন ইকুয়ালস টু অন্তস্থ শক্তির পরিবর্তন যোগ কৃত কাজ। এখন আমাদের এই যে এই সাইনগুলো, এটার সাইন, এটা নিয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে। দেখো ডিকিউ এটা ধনাত্মক দিব কখন? ঠিক আছে, যখন সিস্টেমে তাপ সরবরাহ করা হবে, মানে সিস্টেমে যদি তাপ দিই তাহলে ডিকিউ ধনাত্মক। অর্থাৎ তোমাকে বলা হলো যে তাপ সিস্টেমে তাপ সরবরাহ করা হলো 500 জুল, তাহলে ডিকিউ এর মান তুমি ধনাত্মক ধরবা। কিন্তু যদি সিস্টেম তাপ হারায় তাহলে ডিকিউ কি? ঋণাত্মক। যদি কোশ্চেন এটা বলা থাকে যে সিস্টেম 500 জুল তাপ হারায়, তাহলে ডিকিউর ভ্যালু হচ্ছে -500। এটা খেয়াল রাখতে হবে। ডিইউ হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন। সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ ধনাত্মক, সিস্টেমের অন্তস্থ শক্তি যদি হ্রাস পায় তাহলে ডিইউ ঋণাত্মক। কৃতকাজ সিস্টেম যদি কাজ করে তাহলে কৃতকাজ ধনাত্মক, সিস্টেমের উপর যদি কাজ সংগঠিত হয় তাহলে কৃতকাজ ঋণাত্মক। এটা আমাদের মাথায় রাখতে হবে, মানে সাইনটা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। খুবই ইজি ছিল, তাই টাইপ 2 এর আমাদের জাস্ট এই একটা ফর্মুলা, এবং এই ফর্মুলার কোনটা কি সেটার পরিচিতি এবং কখন কোন সাইন ইউজ করব সেটা আমাদের একটু জানলেই টাইপ 2 এর কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো। আচ্ছা, আমরা এখন টাইপ 2 এ যে কনসেপ্টটা পড়লাম সেটা ইউজ করে টাইপ 2 রিলেটেড কোশ্চেন সলভ করি। তো দেখো কি কোশ্চেন এখানে, এখান থেকে যে কোশ্চেন আমরা আলোচনা করবো সেটা দেখো কি বলেছে। কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপশক্তি শোষণ করে। তাহলে দেখো সিস্টেম তাপশক্তি শোষণ করেছে। আমরা আগের পেজে কি দেখেছিলাম, সিস্টেমে যদি তাপ দেওয়া হয় তাহলে ডিকিউ ধনাত্মক, তার মানে সিস্টেম শোষণ করেছে, মানে সিস্টেমে তাপ দেওয়া হয়েছে, তার মানে এখানে আমরা যে তাপশক্তি এটা ডিকিউ, এটা ধনাত্মক ধরবো। অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়, অন্তস্থ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডিকিউর মান কি ধরতে হয়? ধনাত্মক ধরতে হয়। ডিইউ এর মান ধনাত্মক ধরতে হয়, অন্তস্থ শক্তির পরিবর্তন। এখন বলেছে সিস্টেমের উপর কৃতকাজের পরিমাণ কত। তার মানে তোমাকে এখানে ডিকিউর ভ্যালু দিছে এবং ডিইউ এর ভ্যালু দিছে, তোমাকে বের করতে হবে ডিডব্লিউ এর ভ্যালু। তো এখানে ডিকিউ এটা ইকুয়ালস টু 800 জুল, আর ডিডব্লিউ এটা ডিইউ ইকুয়ালস টু কত? 500 জুল বৃদ্ধি পাইছে, তাহলে দুইটাই কি? ধনাত্মক। এখন তোমাকে ডিডব্লিউ ইকুয়ালস টু হোয়াট সেটা বের করতে হবে। তাহলে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা আমরা জানি। তাহলে ডিডব্লিউ ইকুয়ালস টু কি? ডিডব্লিউ ইকুয়ালস টু ডিকিউ মাইনাস ডিইউ। ডিকিউ কত? 800 জুল, ডিইউ হচ্ছে 500 জুল, তার মানে এখানে হচ্ছে 300 জুল। এটা হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন। সিস্টেম দ্বারা পরিবেশের উপর কৃত কাজ 300 জুল, অন্তস্থ শক্তির পরিবর্তন বলছে। এটা হচ্ছে কৃত কাজ, সিস্টেম দ্বারা পরিবেশের উপর কৃত কাজের পরিমাণ। তাহলে অ্যান্সার কত? 300 জুল। অ্যান্সার হচ্ছে ডি। খুব ইজি। আচ্ছা, আমরা কারো কি প্রবলেম আছে কোনো? ওয়ালাইকুম আসসালাম শ্রাবণ, প্রবলেম আছে কারো? আচ্ছা, আশা করি কারো কোনো প্রবলেম নাই। আমরা আমাদের নেক্সট টাইপে চলে যাই। এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, সিপি এবং সিভি রিলেটেড। আচ্ছা, আমরা আপেক্ষিক তাপ সম্পর্কে জানি কিনা? আপেক্ষিক তাপ, এই যেটা আমরা পড়ছি কিনা ইয়াতে থাকতে, এসএসসিতে থাকতে এটা পড়ছি আমরা।
একটা সূত্র, সেটা হচ্ছে ডেল কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, এম কিউ ডেল কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। এটা হচ্ছে এটা কি বোঝায়? এটা বোঝায় এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করতে, ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ সরবরাহ করতে হয়। এটা কি বোঝায়? এটা বোঝায় এম ভরের বস্তুর তাপমাত্রা, এম ভরের বস্তুর তাপমাত্রা ডেল থিটা বৃদ্ধি করতে এম ভরের বস্তুর তাপমাত্রা ডেল থিটা বৃদ্ধি করতে ডেল কিউ পরিমাণ তাপ লাগে। অলরাইট, তো এখান থেকে আমাদের কি বোঝার আছে? এখানে এস এর পরিচয় কি বলতো? এস এর পরিচয় হচ্ছে আপেক্ষিক তাপ। এস এর পরিচয় কি? আপেক্ষিক তাপ। আচ্ছা, এস এর পরিচয় হচ্ছে আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপ এর সংজ্ঞাটা কি ছিল? আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আমরা যদি একটু দেখি, এগুলো একটু ডিটেলস যদি পড়ো তাহলে বুঝতে সুবিধা হবে। আপেক্ষিক তাপ, আর ওইটা কেন পড়াচ্ছি? কারণ এটা আমাদের এই চ্যাপ্টারে এই সূত্র রিলেটেড অঙ্ক আছে, সো আমরা থিওরিটাও কভার করছি। আমাদের লাস্ট টাইপে আছে, লাস্ট টাইপে এটা আলোচনা আছে, আমি কিন্তু লাস্ট টাইপে এটার আলোচনা আর ওখানে কি করব না, এখানেই করে ফেলতেছি। তো আপেক্ষিক তাপ এর সংজ্ঞা হচ্ছে সেই বস্তুর, ধরো আমরা বের করতে চাচ্ছি একটা পাথরের আপেক্ষিক তাপ কত, অথবা একটা মানে হচ্ছে কাচের গ্লাসের আপেক্ষিক তাপ কত। তো অথবা আমরা ধরো পাথরের আপেক্ষিক তাপ নির্ণয় করব। তো ওই পাথরে 1 কেজি ভরের পাথরে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দেওয়া লাগবে সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ কত? পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল। অর্থাৎ পানির 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে তাপ দেওয়া লাগে কত? 4200 জুল। অর্থাৎ আপেক্ষিক তাপ বলতে কি বোঝায়? 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে সেই বস্তুর আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ পানির আপেক্ষিক তাপ, যেমন H2O পানি, এর আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি। মানে 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে কত জুল তাপ লাগে? 4200 জুল তাপ লাগে। তো আমাদের এই যে এখান থেকে যেটা পড়লাম কনসেপ্ট, এটা একটু মাথায় রাখা প্রয়োজন। আমাদের এই চ্যাপ্টারে এটা অনেক জায়গায় কাজে লাগবে। এখন এখান থেকে আমরা সিপি এবং সিভির কানেকশনটা বুঝবো। তো সিপি কি? সিপি হচ্ছে একটা একটা করে আমরা আলোচনা করি। এখানে সিপি 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 হচ্ছে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, এটা হচ্ছে সিপি এর পরিচয়। তাহলে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে সিপি। তো আমরা এখানে দেখো
এস এর কি পরিচয় পড়েছিলাম? এস এর পরিচয় হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে। তো এখানে একটা কানেকশন আছে, মানে দুইটা সেম জিনিস। ওটা শুধুমাত্র কিসের জন্য? এটা কোনো একটা সলিড বস্তুর জন্য, আর এটা হচ্ছে গ্যাসের জন্য। আরেকটা জিনিস এখানে ইনক্লুডেড, সেটা হচ্ছে স্থির আয়তনে। আয়তন যদি স্থির থাকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এখন 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে সিপি, 1 মোল গ্যাসের তাপমাত্রা। তো এন মোল গ্যাসের তাপমাত্রা যদি আমরা ডেলটি পরিমাণ বৃদ্ধি করতে চাই, এন মোল বা আমরা এম মোল বলতে পারি, যেটাই বলুন না কারণ এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াতে, তাহলে এন মোল গ্যাসের তাপমাত্রা যদি ডিটি পরিমাণ বাড়াই, তাহলে আমাদের তাপ লাগবে ডিকিউ পরিমাণ তাপ লাগবে। ডিকিউ ইকুয়ালস টু, তাহলে ওইটার মতো ওখানে কি ছিল? ওখানে ছিল ভর, এখানে ছিল ভর, প্রথমে ভর, তারপর আপেক্ষিক তাপ, তারপর হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তো এখানে হচ্ছে এই তাপটা হচ্ছে প্রথমে কি মোল, কত মোল, ওখানে ভর আর এখানে কি মোল। তারপর ওখানে আপেক্ষিক তাপ ছিল, এখানে হচ্ছে কি সিপি ডিটি, এন সিপি ডিটি। তাহলে এখানে সিপি ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? সিপি ইকুয়ালস টু ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। এটা হচ্ছে সিপির ফর্মুলা। অনুরূপভাবে সিভি কি স্থির, সিভি হচ্ছে স্থির, সরি সিপি হচ্ছে স্থির চাপে, এটা হচ্ছে স্থির চাপে, আমি উল্টা লিখছি, এটা হচ্ছে স্থির চাপে। পি ফর কি? প্রেসার, পি হচ্ছে প্রেসার, আর ভি হচ্ছে আয়তন, আর এটা হচ্ছে স্থির আয়তনে। এটা হচ্ছে স্থির আয়তনে গ্যাস, কোনো গ্যাসের 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে সেই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি। তো এখানে সিভি এর ফর্মুলাটা সে অনুরূপভাবে আমরা নিতে পারি, সিভি ইকুয়ালস টু ডি কিউ এন ডিটি। এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপ লাগে স্থির আয়তনে, সেটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে সিপি হচ্ছে কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটা কি বোঝা গেছে? কনসেপ্টটা কি বোঝা গেছে? সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটা কি বোঝা গেছে? কনসেপ্টটা কি বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। অলরাইট, এখন আমাদের এই যে সিপি আর সিভি, এটা নিয়ে আমাদের অনেক কাজ আছে এখানে। তো সিপি আর সিভি এর অনুপাতকে একটা ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে গামা। সিপি ডিভাইডেড বাই সিভি এর অনুপাত হচ্ছে একটা ধ্রুবক রাশি, সেটাকে বলা হয় গামা। সিপি ডিভাইডেড বাই সিভি এর অনুপাত হচ্ছে একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা হচ্ছে গামা। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে সিপি থেকে তুমি যদি সিভি বাদ দাও, সিপি মাইনাস সিভি করো, সিপি মাইনাস সিভি কোন একটা গ্যাসের জন্য স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ থেকে সেই গ্যাসের জন্য স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ যদি বিয়োগ দাও, তাহলে তুমি পাবা আর। আরটা কি? আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর কি? আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যার মান হচ্ছে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক যার মান আমরা সবাই জানি 8.314 জুল পার মোল পার কেলভিন।
এটা হচ্ছে এসআই এককে আর কি, আর একটা লিটার অ্যাটমসফিয়ার এককে আছে, ওটা আমি লিখলাম না। এটা আমরা হচ্ছে গত ক্লাস নিয়েছিলাম কিসের উপর, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, ওখানে বিস্তারিত আলোচনা করেছিলাম। অলরাইট, তো সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু একটা ধ্রুবক, সেটা হচ্ছে আর, এবং সিপি এবং সিভি এর অনুপাত হচ্ছে আরেকটা ধ্রুবক, সেটাকে বলা হয় গামা। তো সিপি, সিভি, গামা এবং আর এগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে কয়েকটা সূত্র আছে, সেগুলোর প্রতিপাদন আমি দেখাবো না, জাস্ট আমি সূত্রগুলো লিখে দিব। দেখো, সিপি ইকুয়ালস টু গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। সিপি, গামা এবং আর এর মধ্যে সম্পর্ক, এবং সিভি এটা ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। অলরাইট, এখন এই যে গামা নিয়ে আমি আরেকটু আলোচনা করতে চাই। গামা এটা ইকুয়ালস টু গামা এটা ইকুয়ালস টু 1 প্লাস 2 ডিভাইডেড বাই এফ। এফ কি? এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা গত ক্লাসে বুঝিয়েছিলাম, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারে, স্বাধীনতার মাত্রা। তো এক পরমাণু গ্যাসের জন্য এক পরমাণু গ্যাসের জন্য এফ এর মান কত? এক পরমাণু গ্যাসের জন্য এফ এর মান 3। দ্বিপরমাণু গ্যাসের জন্য এই এফ এর মান কত? দ্বিপরমাণু গ্যাসের জন্য এফ এর মান ছিল 5। আর বহু পরমাণু গ্যাসের জন্য এফ এর মান ছিল 6। তো এখানে আমরা গামা ইকুয়ালস টু এক পরমাণু গ্যাসের জন্য যদি গামার মানটা নির্ণয় করি, এখান থেকে এক পরমাণু গ্যাসের জন্য গামার মানটা, তাহলে গামা ইকুয়ালস টু কি 1 প্লাস 2 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে আমরা গামার মান যেটা পাবো সেটা হচ্ছে 1.67। অর্থাৎ এক পরমাণু গ্যাসের জন্য গামার মান কত? 1.67। দ্বিপরমাণু গ্যাসের জন্য গামার মান 1 প্লাস 2 ডিভাইডেড বাই 5। তাহলে দ্বিপরমাণু গ্যাসের জন্য এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা গামা ইকুয়ালস টু 1.41। এবং বহু পরমাণু গ্যাসের জন্য গামার মান 1 প্লাস 2 ডিভাইডেড বাই 6। অর্থাৎ এখানে গামার মান কত পাবে? এখানে গামার মান পাবো 1.33। আশা করি বুঝতে পারছো, এগুলা স্মল বেসিক্স আর কি। তো এখানে আমরা কি পড়লাম? এখানে আমরা পড়লাম স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এটা কিসের সাথে রিলেট করে পড়লাম? এটা আমরা যে আগে এসএসসি তে যেটা পড়েছিলাম আপেক্ষিক তাপ, সেটার সাথে রিলেট করে পড়লাম। আশা করি বুঝতে পারছো যা পড়াইছি। তো এই রিলেটেড আমরা এগুলো যেগুলো আমি একেবারে লিখে লিখে বোঝাইছি, এগুলো এখানে আর কি আমি আকারে দিছি। এগুলো দরকার নেই, আমি যেগুলো এখানে দিয়েছি এগুলো অলরেডি আমি বুঝাই ফেলছি, এগুলো দরকার নেই আর কি। আমি স্লাইডগুলো ডিলিট করে দিই এখান থেকে। এগুলো তো স্লাইডগুলো আবার তোমাদের দিয়ে দিই, যাতে এটা একেবারে ক্লিন থাকে স্লাইডটা, যেটা আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিব। অলরাইট, তো আমরা যেটা পড়লাম সেই রিলেটেড ম্যাথ তেমন আসে নাই, যেগুলো আসছে একেবারে ইজি, ওগুলা আশা করি পারবা। তোমরা কোশ্চেন ব্যাংকটা যদি একটু করো, সাস্টে এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই, বাট তোমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংক অথবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যদি সলভ করতে চাও, তাহলে এই রিলেটেড কয়েকটা তুমি থিওরিটিক্যাল ম্যাথ প্রবলেম জাস্ট পাবা, এর বেশি কিছু না। গামার মান কি, গামার সাথে সম্পর্ক, যে ফর্মুলাগুলো দেখালাম সরাসরি ওগুলো আছে। আচ্ছা, এবার আমরা খুব একটা ইম্পর্টেন্ট টাইপে চলে আসছি, টাইপ 4। এখানে আমরা যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, সমতাপ প্রক্রিয়া। সমতাপ বলতে কি বোঝাচ্ছে? সমতাপীয় প্রক্রিয়া। এটা সমতাপীয় প্রক্রিয়া না বলে আমরা এটাকে বলবো সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, এটা আমি এখানে সমষ্ণ প্রক্রিয়া লিখতে চাইছিলাম, সমতাপীয় হয়ে গেছে। তো সমতাপীয় জায়গায় কি লিখবা? সমষ্ণ লিখবা। তো সমষ্ণ প্রক্রিয়ায়
পরিবর্তন ধীরে ধীরে হয়। সর্বপ্রথম আমরা পড়বো সমষ্ণ প্রক্রিয়া নিয়ে। সমষ্ণ প্রক্রিয়া নিয়ে। তো সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে কি স্থির তাপ। সমষ্ণ প্রক্রিয়ায় একটা জিনিস স্থির থাকে, সেটা হচ্ছে তাপ স্থির থাকে। সমষ্ণ প্রক্রিয়া তোমরা কোনো কোশ্চেনে কিভাবে বুঝবা এটা সমষ্ণ প্রক্রিয়ার ম্যাথ দিছে, যদি সেই কোশ্চেনে পরিবর্তনটা ধীরে ধীরে বলা হয় যে কোনো তাপের পরিবর্তন মানে চাপের পরিবর্তন, আয়তনের পরিবর্তন খুব ধীরে ধীরে হচ্ছে, তাহলে সেই প্রক্রিয়াটা কি সমষ্ণ প্রক্রিয়া, তোমরা বুঝে নিবা। তো এখানে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। যে প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হয় না তাকে কি প্রক্রিয়া বলা হয়? সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এটা এটা এটার সাথে কোনটা রিলেটেড বলো তো? বয়েলের সূত্র। বয়েলের সূত্রে কি স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে সেটা কার সূত্র? বয়েলের সূত্র। আর তাপমাত্রা স্থির থাকলে বয়েলের সূত্র প্রযোজ্য। তো বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সূত্রটা ছিল P সমানুপাতিক 1/V। অর্থাৎ স্থির তাপমাত্রা যদি কি থাকে? কনস্ট্যান্ট। তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি পাই? PV সমানুপাতিক K। সেখান থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম P1V1 = P2V2। এটা আমরা গত ক্লাসে এগুলো আলোচনা করেছি। তো এটা P1V1 = P2V2 গত ক্লাস যেটা হয়েছিল আমাদের কি ক্লাস? সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এখানে আলোচনা করেছি। তো সমষ্ণ প্রক্রিয়ায় কার সূত্র প্রযোজ্য? বয়েলের সূত্র প্রযোজ্য। তো সমষ্ণ প্রক্রিয়ায় মানে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কি স্থির? সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির। তো সমষ্ণ প্রক্রিয়ায় ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন 0। যেহেতু তাপমাত্রা স্থির তাহলে ডিটি কত? 0। তাপমাত্রার পরিবর্তন 0। তো তাপমাত্রার পরিবর্তন যদি 0 হয়, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তনও কি 0, অর্থাৎ ডিও 0 হবে। যদি তাপমাত্রার পরিবর্তন 0 হয় তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তনও 0 হবে, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তন 0। তো এখান থেকে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি ছিল বলতো? dq = du প্লাস dw। তো এখান থেকে যদি আমরা du এর মান 0 বসাই তাহলে dq = 0 প্লাস dw। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে dq = dw। অর্থাৎ আমাদের যে এখানে প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? আমাদের এই প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় ডিইউ এর মান 0, অর্থাৎ এখানে আমাদের তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা ছিল সেটা রূপটা হচ্ছে, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। কিসের ক্ষেত্রে? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। অলরাইট। তো এখান থেকে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার মানে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের সূত্র। তাপগতিবিদ্যার আর কি ছিল এখানে? আর জাস্ট এটাই বাকি আছে, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আমাদের যে জিনিসটা বুঝতে হবে তার সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে বয়েলের সূত্র প্রয়োগ। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন 0। তাপমাত্রার পরিবর্তন 0 হলে অন্তস্থ শক্তির পরিবর্তন 0। অন্তস্থ শক্তির পরিবর্তন হলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা হয়ে যাবে এরকম। এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের সূত্র। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র।
সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ W ইকুয়ালস টু nRT ln V2 ডিভাইডেড বাই V1। এখন আমরা জানি কি যে V2 ডিভাইডেড বাই V1, এটা যদি এখানে তুমি দেখো তাহলে এখানে দেখো আয়তন চাপের ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ আমরা এটা ইকুয়ালস টু এখানে যদি চাপ নিয়ে আসি আয়তনের জায়গায়, তাহলে nRT ln P1 ডিভাইডেড বাই P2, মানে চাপের ক্ষেত্রে এটা হয়ে যাবে কি উল্টোটা। এখানে টি কি, টি হচ্ছে একটা দেখো নির্দিষ্ট তাপমাত্রা, এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রা স্থির। এখানে আয়তন অথবা চাপের পরিবর্তনে আমরা কৃত কাজ পাচ্ছি। W equals to nRT ln V2 divided by V1, nRT ln P1 divided by P2। তো আমাদের সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে আমি এই যে এই পেজে যা যা বুঝালাম এগুলো যদি মাথায় রাখো এনাফ ইজ এনাফ। হ্যাঁ, এগুলো থেকেই তোমরা আশা করি সবকিছু পেরে যাবে। এখান থেকেই মানে এই জিনিসগুলো যদি মাথায় রাখো তাহলে সমষ্ট প্রক্রিয়া পুরোটাই কভার হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রক্রিয়া, সেটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়া, তো সমচাপীয় প্রক্রিয়ায় চাপ কি স্থির, চাপ পি স্থির। চাপ পি যদি স্থির হয় তাহলে কার সূত্র প্রযোজ্য বলতো? চার্লসের সূত্র প্রযোজ্য। চার্লসের সূত্র প্রযোজ্য। তো চার্লসের সূত্র কি বলে? চাপ যদি স্থির থাকে তাহলে আয়তন তাপমাত্রার সমানুপাতিক। এখান থেকে আমরা যে সূত্রটা পেয়েছিলাম সেটা হচ্ছে V1 ডিভাইডেড বাই V2 ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2। সমচাপীয় প্রক্রিয়া। এখন সমচাপীয় প্রক্রিয়ায় চাপ যদি স্থির থাকে তাহলে চাপের পরিবর্তন ডেল পি ইকুয়ালস টু কি হবে? 0 হবে। চাপের পরিবর্তন ডেল পি ইকুয়ালস টু 0 হবে। অলরাইট, তাহলে এখানে দেখো চাপের পরিবর্তন যদি কি হয়? 0 হয়, ডেল পি ইকুয়ালস টু 0, চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে আমাদের সমচাপ, এখানে তেমন কিছু জানার আমাদের দরকার নাই। সমচাপীয় প্রক্রিয়ায় তোমার সমচাপীয় প্রক্রিয়ায় চাপ যদি স্থির থাকে তাহলে আমরা এখান থেকে সমচাপীয় প্রক্রিয়ায় যে মোলার গ্যাস ধ্রুবক সেটা পেয়েছিলাম কি? সিপি। ওটার আমরা ফর্মুলা আগে দেখেছি, এখান থেকে আর তেমন কিছু জানার দরকার নেই। চাপ যদি স্থির থাকে তাহলে ডেল পি 0। তাহলে এখানে আমাদের যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সেটার রূপ কি আসছে? ডি কিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডিডব্লিউ, এটা আমরা জানি। তো ডিডব্লিউ এটা ইকুয়ালস টু কি? এটা ইকুয়ালস টু পি ইন্টু ডেল ভি, এটা মাথায় রাখতে হবে। পি ইকুয়ালস টু ডেল ভি। ডেল ভি কি? ডেল ভি হচ্ছে আয়তনের পরিবর্তন, আর পি হচ্ছে নির্দিষ্ট চাপ। নির্দিষ্ট একটা চাপে আয়তনের পরিবর্তন, নির্দিষ্ট একটা চাপ এবং আয়তনের পরিবর্তন যদি গুণ করি তাহলে আমরা কৃত কাজ পাবো। ডেল ভি কি? আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি ডি কিউ ইকুয়ালস টু ডিউ প্লাস পি ডিভি, পি ডেল ভি। সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। এবং এখানে কৃত কাজ, এটার ক্ষেত্রে কৃত কাজ পি ইন্টু ডেল ভি, আমরা অলরেডি দেখছি। সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ পি ইন্টু ডেল ভি। তাহলে আমরা যেটা পড়লাম দেখো, সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ স্থির, চাপ যদি স্থির থাকে তাহলে চার্লসের সূত্র প্রযোজ্য। সেখান থেকে আমরা এই সূত্রটা পাই V1 ডিভাইডেড বাই V2। চার্লসের সূত্র কি বলে? চাপ স্থির থাকলে আয়তন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে V1 ডিভাইডেড বাই V2 ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2। চাপ যদি স্থির থাকে তাহলে চাপের পরিবর্তন কত? 0। তাপগতিবিদ্যার প্রথম সূত্র রূপ এখান থেকে হয় এটা ডি কিউ ইকুয়ালস টু ডিউ প্লাস পি ডিভি, এবং কৃত কাজ ডিডব্লিউ ইকুয়ালস টু পি ডেল ভি। এবার আসে সম আয়তন প্রক্রিয়ায়। এখানে কি? আয়তন স্থির। সম আয়তন প্রক্রিয়া কি স্থির? আয়তন স্থির। আয়তন যদি স্থির থাকে তাহলে কার সূত্র প্রযোজ্য? আয়তন স্থির যদি থাকে তাহলে এখানে গে-লুসাকের যে সূত্রটা আছে সেটা প্রযোজ্য। তো গে-লুসাকের সূত্র, গে-লুসাকের
সূত্র। গিয়ে-লুসাকের সূত্র কি বলে? স্থির আয়তনে চাপ তাপমাত্রার সমানুপাতিক। তো এখান থেকে আমরা যে ফর্মুলাটা পেয়েছিলাম গতকাল, এগুলো পড়েছি ডিটেলস। P1 ডিভাইডেড বাই P2 ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2। P1 ডিভাইডেড বাই P2 ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2। অলরাইট। তো আয়তন, সম আয়তনের ক্ষেত্রে আয়তনের পরিবর্তন কি হয়? শূন্য। আয়তনের পরিবর্তন শূন্য। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ W এটা ইকুয়ালস টু P ইন্টু আমরা কি জানি ডেল ভি, আয়তনের পরিবর্তন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি P ইন্টু জিরো, ডেল ভির মান কত? জিরো। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ কত? শূন্য। সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ শূন্য। অর্থাৎ কোন সিস্টেমের আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে কৃত কাজ শূন্য। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে, সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ শূন্য। সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ ইকুয়ালস টু জিরো। অলরাইট। আর তাহলে যদি কৃত কাজ জিরো হয়, যদি জিরো হয় এখানে, তাহলে আমরা যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা যেটা আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল? dq ইকুয়ালস টু du প্লাস dw। তাহলে কৃত কাজের মান কত? জিরো। তাহলে এটার মান যদি আমরা জিরো বসাই তাহলে যেটা পাই dq ইকুয়ালস টু du। অর্থাৎ এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। তো প্রত্যেকটা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে তিনটা জিনিস মাথায় রাখছি। প্রথমটা, যদি এটা হচ্ছে সূত্রের রূপ, সমায়তন প্রক্রিয়ায় আসলে কার সূত্র নির্দেশ করে? গিয়ে-লুসাকের সূত্র, সেই সূত্রের রূপ, এবং সেক্ষেত্রে কৃত কাজ কত, এবং সেই প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা কি। এবার আসে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তন শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের পরিবর্তন শূন্য। তাপের পরিবর্তন শূন্য বলতে বোঝাচ্ছে কি? ডেল কিউ ইকুয়ালস টু জিরো। ডেল কিউ বা ডি কিউ ইকুয়ালস টু জিরো। আমরা এখানে ডি কিউ দ্বারা বারবার লিখছি, তাই এখানে ডি কিউ লিখি। অর্থাৎ ডি কিউ, তাপের পরিবর্তন কত? শূন্য। মানে সেই প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয়নি। তো তাপের কোনো যদি আদান প্রদান না হয় তাহলে তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা আমরা পড়েছিলাম সেটা কি? dq ইকুয়ালস টু du প্লাস dw। তাহলে dq ইকুয়ালস টু জিরো, তাহলে du প্লাস dw। অর্থাৎ du ইকুয়ালস টু মাইনাস, dw ইকুয়ালস টু মাইনাস du, এটা লিখতে পারি। অর্থাৎ রুদ্ধতাপের প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ হচ্ছে এইটা। এখন রুদ্ধতাপের প্রক্রিয়ায় রুদ্ধতাপের প্রক্রিয়ায় কৃত কাজ, এটা ইম্পর্টেন্ট। রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ W ইকুয়ালস টু NR 1 মাইনাস গামা T2 মাইনাস T1। NR 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো প্রতিপাদন এখন দেখানোর সময় নাই, আর পড়েও লাভ নাই। অলরাইট। এখন আমাদের একটা জিনিস, একটা লাইন এখানে আছে যে রুদ্ধতাপের প্রক্রিয়ার যে গ্রাফটা, পি আর ভি এর গ্রাফ, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার পি আর ভি এর গ্রাফ যদি আমরা আলোচনা করি, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে আমরা দিলাম চাপ, আর এটা হচ্ছে আয়তন। পিভি এর গ্রাফ এটা কেমন পাবো? সেটা হচ্ছে এরকম আয়তকার অধিবৃত্ত, এরকম একটা গ্রাফ পাবো, পিভি এর গ্রাফ। আমরা গত দিন এগুলো দেখেছিলাম। কেন এটা পাবো? কারণ চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। আজকে একটু বলছি, এগুলো সব ডিটেলস পড়াচ্ছি, সমস্যা নাই। যদিও গতকাল এই বিষয়ে আমরা ডিটেলস পড়েছি। আচ্ছা, এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আমরা পি আর ভি এর গ্রাফটা আঁকি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি আর ভি এর গ্রাফটা যদি আঁকি, এটা হচ্ছে চাপ
আর এটা হচ্ছে আয়তন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তন এর গ্রাফটা আঁকলে এমন হবে, এমন। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে চাপ আর আয়তনের যে গ্রাফটা আছে সেটা সমুষ্ণ প্রক্রিয়ার থেকে গামা গুণ খাড়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমুষ্ণ প্রক্রিয়ার থেকে গামা গুণ খাড়া। তো এটা যদি হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ, এটা যদি হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ, আর সবুজটা হচ্ছে, লালটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, আর সবুজটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমুষ্ণ প্রক্রিয়ার গ্রাফ থেকে গামা গুণ খাড়া। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমুষ্ণ প্রক্রিয়া হতে গামা গুণ খাড়া হয়। তো আমরা সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি এর সম্পর্কটা কি পড়েছিলাম? সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্কটা কি পড়েছিলাম? সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আর আয়তনের সম্পর্ক পড়েছিলাম P1 V1 ইকুয়ালস টু P2 V2। এটা যেহেতু গামা গুণ খাড়া, তাহলে ভি এর উপর শুধুমাত্র কি হবে? গামা। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্ক হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। আমরা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চাপ আর আয়তনের সম্পর্কটা আমরা দেখলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি আমরা চাপ আর তাপের সম্পর্কটা দেখি, চাপ আর তাপের সম্পর্ক, তাহলে T1 তাপ আর আয়তনের সম্পর্ক যদি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা হচ্ছে চাপ আর আয়তনের সম্পর্ক। অ্যান্ড লাস্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ আর আয়তনের সম্পর্ক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ এবং চাপের সম্পর্ক যদি দেখি, T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু T2 P2 দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। অর্থাৎ এইখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সমুষ্ণ প্রক্রিয়ার যে পিভি গ্রাফটা ছিল সেটা থেকে রুদ্ধতাপীয় পিভি গ্রাফটা হচ্ছে গামা গুণ খাড়া, এবং আমরা যদি তাপ আর আয়তনের যে সম্পর্কটা দেখি সেটা হচ্ছে গামা মাইনাস 1 গুণ খাড়া, এবং চাপের সম্পর্কটা যদি দেখি তাহলে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা গুণ খাড়া। সেই কারণে এমন সূত্র আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে কি কি বুঝলাম? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের পরিবর্তন শূন্য হলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা হয় এটা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র হচ্ছে এটা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক এটা, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ এবং চাপের সম্পর্ক হচ্ছে এইটা। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা আমাদের যে টাইপটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সমায়তন এবং সমতাপীয় প্রক্রিয়া, এগুলো শেষ করলাম। আশা করি বুঝতে পারছো। কারো কি কোনো প্রবলেম আছে কিনা জানাও। আশা করি কারো কোনো প্রবলেম নাই। তো আমরা যে কনসেপ্ট গুলো পড়লাম সেই কনসেপ্ট রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করি। তো দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে বায়ুকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ করে, কোন প্রক্রিয়ার কথা বলেছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারণ করে আয়তন 5 গুণ করা হলো। যদি প্রাথমিক চাপ 1 বায়ুমণ্ডলীয় চাপ হয় তাহলে চূড়ান্ত চাপ কত? মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক নির্ণয় রিলেটেড কোশ্চেন আসছে। তো এখানে আয়তন 5 গুণ করা হয়েছে, তো V1 ইকুয়ালস টু ধরো হচ্ছে V, তাহলে V2 আয়তন 5 গুণ করেছে তাহলে 5V। P1 ইকুয়ালস টু 1 বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার এখানে আমাদের যেহেতু প্যাসকেলে দেওয়া আছে তাই আমরা কি করব, আমরা 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল
ধরে নেব, 10⁵ প্যাসকেল ধরে নেব। এটা আসলে রিয়েল মান এটা হয় 101,325 প্যাসকেল, 101,325 প্যাসকেল, এটা হয় রিয়েল মান। এখন পি টুর মান কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে, পি টুর মান ওয়াট। তো এখান থেকে যদি আমরা বের করি, সম্পর্কটা বের করি, পি এর ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে P1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 দি পাওয়ার গামা। তাহলে এখানে তোমাকে বলেছে চূড়ান্ত চাপ কত, মানে পি টুর মান কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে P2 ডিভাইডেড বাই P1, এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি কি V1 ডিভাইডেড বাই V2 দি পাওয়ার গামা। এখানে গামার ভ্যালু দেখো দিয়ে দিছে 1.4, অর্থাৎ এখানে দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে বের করতে বলেছে। তাহলে P2 ডিভাইডেড বাই P1, এটা ইকুয়ালস টু V1 হচ্ছে V, আর V2 হচ্ছে 5V টু দি পাওয়ার গামা, গামার ভ্যালু হচ্ছে 1.4। তাহলে ভি আর ভি কেটে গেল 1 ডিভাইডেড বাই 5, তাহলে P2 ডিভাইডেড বাই P1 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 1.4। তাহলে এখানে অ্যান্সার কত আসে? আমাদের কি ইকুয়েশন ঠিক আছে? P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V টু দি পাওয়ার গামা। তাহলে P2 ডিভাইডেড বাই P1 ইকুয়ালস টু V1 ডিভাইডেড বাই V টু দি পাওয়ার গামা। অলরাইট, ঠিক আছে, আয়তন 5 গুণ করা হয়েছে। তাহলে চাপ অবশ্যই কমবে, আমাদের এমন অ্যান্সার আসবে যে চাপ আগের চাপের থেকে কমে গেছে। তো 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 1.4, 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 1.4, তাহলে এখানে আসে P2 ডিভাইডেড বাই P1, এটা ইকুয়ালস টু আসে 0.105। তাহলে এখানে যদি আমরা P2 বের করতে চাই, তাহলে P2 এটা ইকুয়ালস টু 0.105 ইন্টু P1 এর ভ্যালু কত দেওয়া আছে? P1 এর ভ্যালু হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে 0.105 প্যাসকেল। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়? 0.105 গুণন 101,325 অ্যান্সার। এটা যদি ইঞ্জিনিয়ারিং মোডে নিয়ে যাই, তাহলে এটা আসে 1.06 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল। তার মানে এটা আমাদের কত নাম্বার অ্যান্সার সাথে মিলে যাচ্ছে? ক নাম্বার। অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক। তবে আস্তে আস্তে করাইছি জিনিসটা যাতে তোমরা বোঝো, ঠিক আছে? তোমার এখন কোশ্চেন আসতে পারে আমরা এতক্ষণ সময় কি পরীক্ষা লাগাবো না? এতক্ষণ সময় লাগাবো না, আমরা খুবই দ্রুত করব। আমরা খুবই দ্রুত করব, যত শর্ট জায়গাতে করতে পারি। আর এটা আসলে দ্রুত করার একমাত্র ওয়ে হচ্ছে বেশি থেকে বেশি সলভ করা। তুমি যত বেশি সলভ করো তত বেশি কুইক হবা তুমি। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? আমাদের ক্লাস কি চলছে? আমরা খুবই দ্রুত করব, যত শর্ট জায়গাতে করতে পারি। আর এটা আসলে হ্যাঁ, আমাদের ক্লাস চলছে। বেশি থেকে বেশি সলভ করা। অলরাইট, আমরা আমাদের নেক্সট টাইপে চলে যাই। আমাদের নেক্সট টাইপ হচ্ছে তাপগতীয় ইঞ্জিন ও ইঞ্জিনের দক্ষতা রিলেটেড। তো তাপগতীয় যে ইঞ্জিনগুলো আছে সেই ইঞ্জিনগুলোর মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা মানে যেটার একেবারে বলা যায় যে লস জিরো, যেটা লস জিরো, আদর্শ একটা ইঞ্জিনের মডেল দেন মানে বিজ্ঞানী সাদি কার্নো। তো সেই ইঞ্জিনটাকে বলা হয় কার্নো ইঞ্জিন। তো সর্বপ্রথম আমরা কার্নো ইঞ্জিন সম্পর্কে জানবো। দেখো, এদিক বরাবর নিলাম আমরা চাপ পি, এদিক বরাবর আমরা নিলাম ভি, আয়তন ভি। আচ্ছা, এটা লাগবে না,
ধরো কোন একটা সিস্টেম যার ইনিশিয়াল চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1 এবং তাপমাত্রা হচ্ছে T1। কোন একটা সিস্টেম যার ইনিশিয়াল চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1 এবং তাপমাত্রা হচ্ছে T1। এখন এটা এমন ভাবে প্রসারিত হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটার নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, এই প্রক্রিয়াটার নাম, যে প্রক্রিয়া প্রসারিত হলো সেই প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ এখানে কি করা হয়েছে, এখানে তাপ দেওয়ার পরে প্রসারিত হয়েছে, কিন্তু তাপমাত্রা বাড়ে নাই। ডেল কিউ পরিমাণ ধরো তাপ দেওয়া হয়েছে। একটা সিস্টেম যার চাপ ছিল P1, আয়তন ছিল V1 এবং তাপমাত্রা ছিল T1। এটাতে ডেল কিউ পরিমাণ তাপ দেওয়া হয়েছে, তাপ দিয়ে এটা প্রসারিত হয়েছে, কিন্তু তাপমাত্রা বাড়েনি। তার মানে কি, এই প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার প্রসারণ হলো সেটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া। যেহেতু তাপমাত্রা বাড়েনি তাই সেটা কি সমষ্ণ প্রক্রিয়া। যেহেতু এটা প্রসারণ ঘটছে তাই এটাকে আমরা কি বলবো, সমষ্ণ প্রসারণ। এমন ভাবে প্রসারিত হয়েছে যে তাপমাত্রা বাড়েনি। তাহলে যেহেতু প্রসারিত হয়েছে তাহলে চাপ হবে P2, আয়তন হবে V2, কিন্তু তাপমাত্রা বাড়েনি, মানে তাপমাত্রা T1ই আছে। এখন আমাদের যে সিস্টেমটা এখান থেকে এত দূর পর্যন্ত প্রসারিত হয়েছে। এখন তাপের যে ইয়েটা ছিল, সাপ্লাইটা ছিল, সেটা বন্ধ করা হয়েছে। তাপের যে সাপ্লাইটা ছিল সেটা বন্ধ করা হয়েছে। এখন এর অভ্যন্তরীণ যে শক্তি আছে, অন্তস্থ শক্তি, সেই অন্তস্থ শক্তির কারণেও সেটা প্রসারিত হতে থাকবে। ডেল কিউ পরিমাণ যে তাপটা, সে তাপের সোর্সটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাপের উৎস এটা যদি বন্ধ করে দেওয়া হয়, তবুও এটা অন্তস্থ শক্তির কারণে প্রসারিত হতে থাকবে। কিন্তু এখানে কি, তাপের যে আদান প্রদান সেটা কি জিরো, অন্তস্থ শক্তির কারণে প্রসারিত হচ্ছে। তার মানে আমাদের সেকেন্ড ধাপে এটা তাপের কোনো আদান প্রদান ছাড়াই প্রসারিত হচ্ছে। তার মানে এটাকে আমরা কি দেব, তাপের আদান প্রদান না হলে সেটা কি প্রক্রিয়া, তাপের আদান প্রদান না হলে সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো যেহেতু এটা প্রসারিত হচ্ছে তাই এটা কি রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে এখানে রুদ্ধতাপীয় প্রসারণ, তাহলে এই পয়েন্টে এসে এই সিস্টেমের চাপ হলো P3, আয়তন হলো V3 এবং তাপমাত্রা হয়ে গেল T2। রুদ্ধতাপীয় তো তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে না, তাপ কনস্ট্যান্ট থাকে, তাপের কোনো পরিবর্তন হয় না। তো এটা গেল দুইটা ধাপ। এবার এই সিস্টেমটাকে এমন ভাবে সংকুচিত করা হয়েছে, এই সিস্টেম থেকে ধরো কি করা হয়েছে, তাপ সরাই নেওয়া হয়েছে, তাহলে এই সিস্টেমটা কি হবে, সংকুচিত হবে। তো এই যে সিস্টেম থেকে, মানে একটা সিঙ্ক এখানে দেওয়া হয়েছে, যে সিঙ্কটা কি করবে, তাপ নিয়ে যাবে। ঠিক আছে, এই সিঙ্কটা ধরো ডেল কিউ পরিমাণ তাপ নিয়ে গেছে, তাহলে এই সিস্টেমটা কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। তো এই সিস্টেমটা এমন ভাবে সংকুচিত হয় যেন তাপমাত্রার পরিবর্তন হয় না। 3 নাম্বার ধাপে সিস্টেমটা এমন ভাবে সংকুচিত হয় যেন কোনো তাপমাত্রার পরিবর্তন হয় না। বুঝো, এইখান থেকে এখানে আসছে এই সিস্টেমটা, যেখানে কি ডেল কিউ পরিমাণ তাপের লস হচ্ছে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না এই ধাপে। তাহলে এইটা তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না এবং এটা কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটা আসলে কি, এটা তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, তাহলে কি সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ। আর যেহেতু সংকুচিত হচ্ছে তাহলে এটা কি সমষ্ণ সংকোচন। অলরাইট, তাহলে এইখানে সমষ্ণ সংকোচনের ফলে এখানে যে সিস্টেমের চাপ সেটা P4, আয়তন V4 এবং তাপমাত্রা কি T2। যেহেতু কোনো তাপমাত্রার পরিবর্তন হয় নাই, তাই তাপমাত্রা কত, T2, P4 V4 T2। এরপর এটাকে সংকুচিত করে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে কোনো তাপের পরিবর্তন হয়নি। তাহলে তাপের পরিবর্তন না হওয়ার ফল হয়নি, কিন্তু কি করা হয়েছে, তাপের পরিবর্তন হয়নি এবং সংকুচিত হয়েছে। তাহলে কি প্রক্রিয়া, তাপের পরিবর্তন না হয়নি এবং সংকুচিত হয়েছে। তাপের পরিবর্তন না হলে সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যেহেতু সংকোচন হয়েছে তাই এটা কি রুদ্ধতাপীয়
সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে কার্নো চক্র। এই যে চারটা চক্র আমরা দেখলাম, এই চারটা চক্রকে বলা হয় কি? কার্নো চক্র। কার্নো চক্র। তো এটাই হচ্ছে কার্নো ইঞ্জিনের মডেল, ঠিক আছে? এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের মডেল। এখন এটা 100% এফিশিয়েন্ট এবং এটা বাস্তবসম্মত নয় কেন? যে দেখো, তাপ যদি প্রদান করা হয় তাহলে অবশ্যই তাপমাত্রার পরিবর্তন হবেই, ঠিক আছে? T1 থেকে T2 পরিমাণ তাপ হবে। কিন্তু এখানে ধরে নেওয়া হয়েছে যে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। আবার যদি তাপ যদি সরিয়ে নেওয়া যায় কোনো বস্তু থেকে, তাহলে যে সিস্টেম থেকে এখান থেকে তাপ সরিয়ে নেওয়া হচ্ছে, তাহলে তাপমাত্রার পরিবর্তন হওয়ার কথা, কিন্তু এখানে ধরা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। সেই কারণে এটা মানে ইমপ্র্যাকটিক্যাল। কিন্তু এটা হচ্ছে একটা আদর্শ মানে ইঞ্জিনের চারটা চক্র। তো এগুলোকে বলা হয় কার্নো চক্র। কার্নো চক্রে চারটা ধাপ মাথায় রাখতে হবে: সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। চারটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে সমষ্ণ প্রসারণ, এটা হচ্ছে 1 নম্বর ধাপ। তার 2 নম্বর ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এটা হচ্ছে 3 নম্বর ধাপ। সমষ্ণ সংকোচন, এটা হচ্ছে 4 নম্বর ধাপ, রুদ্ধতাপীয় সংকোচন। তো এখানে তোমার 1 নম্বর যে ধাপ আছে, 1 নম্বর ধাপে কৃতকাজ W = কি? সমষ্ণ প্রসারণ। যেহেতু সমষ্ণ প্রসারণে কৃতকাজ কত হয়? সমষ্ণ প্রসারণে কৃতকাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ কি? nRT। এখানে তাপমাত্রা কত ধরেছি আমরা? T1। nRT1 ln V2 ডিভাইডেড বাই V1। অথবা আমরা এখানে লিখতে পারি কি? nRT ln P2 ডিভাইডেড বাই P1। অর্থাৎ 1 নম্বর ধাপে কার্নো ইঞ্জিনের 1 নম্বর ধাপে কৃতকাজের সূত্র হচ্ছে এইটা। 2 নম্বর যে ধাপ, 2 নম্বর ধাপে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ 2 নম্বর ধাপে, এটা আমরা দিলাম W1, এটা দিচ্ছি W2। এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র কি ছিল? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের সূত্র ছিল nR gamma-1 nR gamma-1 T2 - T1 nR gamma-1 T2 - 1 gamma, সরি 1 gamma nR 1 gamma। n হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। 1 gamma T2 - T1। দুই নম্বর ধাপে এই যে এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রা বিয়োগ, এইখানে যেটা বোঝাইছি। 3 নম্বর ধাপে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের সূত্র কি? nR। এখানে তাপমাত্রা কত বলতো? এই রুদ্ধতাপীয় সংকোচনে T2। দেখো, দুই ক্ষেত্রে T2, এই প্রক্রিয়াতে পুরোটাতেই তাপমাত্রা হচ্ছে T2। তাহলে nR T2 ln এখানে V4 ডিভাইডেড বাই V3। অথবা আমরা লিখতে পারি কি? এখানে nR ln P3 ডিভাইডেড বাই P4। আচ্ছা, এখানে আমরা আবার উপরে যেটা এখানে লিখছি সেটা হচ্ছে একটু ভুল হয়েছে। দেখো, এখানে কি হবে? V2 ডিভাইডেড বাই V1। তাহলে চাপ আর আয়তনের সম্পর্ক কি? উল্টা। তাহলে এখানে কি হবে? P1 ডিভাইডেড বাই P2। এখানে V4 ডিভাইডেড বাই V3, তাই এখানে হচ্ছে P3 ডিভাইডেড বাই P4 nRT2। আচ্ছা, 4 নম্বর যে ধাপ আছে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের সূত্র কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের সূত্র হচ্ছে nR 1 gamma শেষের তাপমাত্রা আর আগের তাপমাত্রা। তো শেষের তাপমাত্রা এখানে কত? T1, আর আগের তাপমাত্রা কত? T2।
তাহলে T1 মাইনাস T2। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের কার্ণচক্র, চারটা চক্র, কার্ণ ইঞ্জিনে চারটা চক্র, এবং চারটা চক্র কি কি সেটা মাথায় রাখতে হবে, এবং চারটা চক্রের কৃতকাজের পরিমাণ কত সেটা আমাদের মাথায় রাখতে হবে। অলরাইট, এবার আমাদের ইঞ্জিনের দক্ষতা রিলেটেড কয়েকটা বেসিক্স আছে, সেগুলো দেখব। ইঞ্জিনের দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা এফিসিয়েন্সি, এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। সেটা কি বলতো? দক্ষতা ইকুয়ালস টু, আমরা জানি কি দক্ষতা ইকুয়ালস টু হচ্ছে কৃতকাজ আর প্রদত্ত শক্তি, কি পরিমাণ কাজ করা হয়েছে এবং কি পরিমাণ শক্তি দেওয়া হয়েছে। কোন একটা সিস্টেম কি পরিমাণ শক্তি দেওয়া হয়েছে এবং সিস্টেমটা কি পরিমাণ কাজ করেছে, তাই না? কি পরিমাণ কাজ করেছে সেটাকে কি পরিমাণ শক্তি দেওয়া হয়েছে সেটা দ্বারা ভাগ করলে আমরা দক্ষতা পাই। তাহলে কৃতকাজ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, এটা হচ্ছে এফিসিয়েন্সি, যে কোনো জিনিসের জন্য এফিসিয়েন্সি। তো আমরা ইঞ্জিনের জন্য এফিসিয়েন্সি যদি নির্ণয় করতে চাই, তাহলে কৃতকাজ ডাব্লিউ এবং প্রদত্ত শক্তি, ধরো শক্তি দেওয়া হয়েছে কি পরিমাণ, কিউ পরিমাণ। আমরা যে আগের ইঞ্জিনটা দেখলাম, এখানে এখানে Q1 পরিমাণ শক্তি দেওয়া হয়েছে, Q1 পরিমাণ শক্তি দেওয়া হয়েছে প্রথম ধাপে। আমি এটা মুছে দিই, ডেলটা মুছে দিই। প্রথম ধাপে শক্তি দেওয়া হয়েছে Q1 পরিমাণ, এবং দ্বিতীয় ধাপে শক্তি যেটা নিয়ে নিয়েছে, মানে তৃতীয় ধাপে যে শক্তিটা সিঙ্ক নিয়ে নিয়েছে সেটা হচ্ছে Q2। আমরা ধরলাম তৃতীয় ধাপে যে শক্তিটা নিয়ে নিয়েছে সেটা হচ্ছে Q2, আর এখানে যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছে সেটা হচ্ছে Q1। তাহলে এই যে সিস্টেমে, এই ইঞ্জিনটা কৃতকাজ করেছে ডাব্লিউ, এবং যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছে সেটা হচ্ছে Q1 পরিমাণ শক্তি দেওয়া হয়েছে। এখন কৃতকাজ ডাব্লিউ, এটা এটা কি পরিমাণ কাজ করেছে, যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছে এবং যে পরিমাণ শক্তি এই যে সিঙ্ক নিয়ে নিয়েছে, সেটা বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে কি ডাব্লিউ, তাই কিনা? দেখো, এটা হচ্ছে Q1 পরিমাণ শক্তি দেওয়া হয়েছে, Q1 পরিমাণ শক্তি দিয়েছে, সেটা কি হবে বলতো? ডাব্লিউ প্লাস Q2 এর সমান, তাই না? দেখো বিষয়টা বোঝো, Q1 পরিমাণ শক্তি দেওয়া হয়েছে, এখন Q1 এই শক্তিটা দেওয়ার পর ইঞ্জিনটা কাজ করেছে এবং কিছু পরিমাণ শক্তি রিলিজ হয়েছে, এখানে সিঙ্ক নিয়ে নিয়েছে। তাহলে এই যে সিঙ্ক যে পরিমাণ তাপ শক্তি নিল এবং কৃতকাজ যে পরিমাণ হলো, সেটার যোগফলটা হচ্ছে Q1 এর সমান, তাই না? তাহলে আমরা এটা হচ্ছে Q1, এটা Q2। তো আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে এটা আমরা এখানে বলতে পারি যে Q1 ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস Q2, এটা শক্তির নিত্যতা সূত্র অনুসারে Q1 ইকুয়ালস টু Q2 প্লাস কৃতকাজ ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি? ডাব্লিউ ইকুয়ালস টু Q1 মাইনাস Q2। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু Q1 মাইনাস Q2। তাহলে এখানে ইটা ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই Q1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? Q1 এর জায়গায় লিখতে পারি সরি, ডাব্লিউর জায়গায় আমরা লিখতে পারি Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই কি Q1। তাহলে এটা ইকুয়ালস টু আমরা কি পাবো? 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। এটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতার সূত্র। প্রথমে যে সূত্রটা পড়েছি এটাও একটা সূত্র, কৃতকাজ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, এটাও ইঞ্জিনের দক্ষতার একটা সূত্র। এখন যে সকল মানে যে সকল সিস্টেম প্রত্যাগামী, যেমন কার্ণচক্র একটা প্রত্যাগামী প্রক্রিয়া, যেখান থেকে শুরু হয়েছিল সেখানে কিন্তু পূর্ণচক্র কমপ্লিট করার পর সেখানে ফেরত এসেছে, তার মানে কার্ণচক্র একটা প্রত্যাগামী প্রক্রিয়া। তো প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য Q1 ডিভাইডেড বাই Q2 ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2, প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য এটা সত্য।
তার মানে এখান থেকে আমরা পরের লাইনে আরেকটা সূত্র লিখতে পারি, ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। তো এখানে এগুলোর যে ইয়েটা আছে, পরিচিতিগুলো আছে, সেগুলো আমি একটু লিখে দিই। সেটা হচ্ছে Q1 হচ্ছে প্রদত্ত উৎসের তাপমাত্রা, উৎস যে পরিমাণ, উৎসের তাপ, উৎস কর্তৃক প্রদত্ত তাপ। ঠিক আছে, এটা হচ্ছে উৎস কর্তৃক প্রদত্ত তাপ, যে পরিমাণ তাপ উৎস এই সিস্টেমে দিয়েছে, উৎস কর্তৃক প্রদত্ত তাপ। Q2 এর পরিচয় হচ্ছে সিঙ্ক যে পরিমাণ তাপ নিয়ে নিয়েছে। এখানে সিঙ্ক মানে তাপ গ্রাহক এখানে রাখা হয়েছিল। তো ধরো সিঙ্ক যে পরিমাণ তাপ গ্রহণ করে, সিঙ্ক কর্তৃক গৃহীত তাপ। T1 এটা হচ্ছে উৎসের তাপমাত্রা, T2 হচ্ছে সিঙ্কের তাপমাত্রা। এগুলো আমাদের পরিচিতি এখান থেকে দিলাম। আমাদের দক্ষতা রিলেটেড 3টা ফর্মুলা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ইটা ইকুয়ালস টু কৃতকাজ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, অর্থাৎ কৃতকাজ হচ্ছে W, প্রদত্ত শক্তি হচ্ছে Q1। Q1 এর পরিচয় কি? Q1 এর পরিচয় হচ্ছে উৎস কর্তৃক প্রদত্ত তাপ। তো এখান থেকে আমরা আরেকটা সূত্র পাই 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, আরেকটা সূত্র পাই 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। এখান থেকে আমরা আরেকটা জিনিস পড়লাম যে শক্তি নিত্যতা সূত্র অনুসারে আমরা এটা পেলাম, উৎসের তাপমাত্রা ইকুয়ালস টু কৃতকাজ প্লাস সিঙ্ক যে পরিমাণ তাপ নিয়েছে। উৎসের তাপ, উৎস কর্তৃক প্রদত্ত তাপ ইকুয়ালস টু সিঙ্ক যে পরিমাণ তাপ গ্রহণ করেছে প্লাস এখানে কৃতকাজ W। আচ্ছা, আর প্রত্যগামী প্রক্রিয়ার জন্য এটা সত্য, Q1 ডিভাইডেড বাই Q2 ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2। এখানে এই যে এখানে উৎস তাপ দিচ্ছে, কিন্তু সিঙ্কের কেন তাপ গ্রহণ করা লাগবে? দেখো, একটা সিস্টেমকে অবিরত চলতে হলে তাপের একটা উৎস এবং তাপ গ্রাহক অবশ্যই থাকা লাগবে। তাপের উৎসটা যদি মানে শুধুমাত্র তাপের উৎসে থাকে, তাহলে তাপের যে ইয়াটা দেখো, যদি পরিবেশ আর চায়ের কাপের যে চাটা আছে, সে দুইটা তাপমাত্রা যদি সেম হয়, তাহলে চায়ের কাপ থেকে কি তাপটা আর রিলিজে পরিবেশে যাবে না। তাপের আদান প্রদান কখন হয়? যখন তাপের তাপমাত্রা পার্থক্য থাকে তখন। অর্থাৎ এখানে সিঙ্ক থাকতে হবে যার তাপমাত্রা কম, উৎস থাকতে হবে যার তাপমাত্রা বেশি, তাহলে একটা তাপের প্রবাহ সব অবিরতভাবে চলতে থাকবে। তাহলে একটা ইঞ্জিন অবিরতভাবে কাজ করতে থাকবে, চক্রটা চলতে থাকবে। তো সেই কারণে এখানে সিঙ্ক প্রয়োজন, অর্থাৎ তাপ গ্রাহকের প্রয়োজন। আশা করি বুঝতে পারছো। তো আমরা এখান থেকে যে কনসেপ্টটা পড়লাম সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনের 4টা ধাপ পড়েছি। কার্নো ইঞ্জিনের 4টা ধাপের কোন ধাপে কি হয় সেটা পড়েছি, কোন ধাপে কত পরিমাণ কাজ করা হয় সেটা পড়েছি, এবং পড়লাম কি এবং পড়লাম ইঞ্জিনের দক্ষতা রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেগুলো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য 5 স্টার দিয়ে রাখলাম। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন হবে, প্রচুর কোশ্চেন হয় এখান থেকে। তাহলে আমরা যেগুলো পড়লাম এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করি। দেখো কি বলেছে এখানে বলেছে ইঞ্জিন এ কাজ করছে 500 কেলভিন এবং 450 কেলভিন তাপমাত্রায়, এবং ইঞ্জিন বি কাজ করছে 450 এবং 400 কেলভিন তাপমাত্রায়। ইঞ্জিন বি এর দক্ষতা ইঞ্জিন এ থেকে কতটুকু বেশি? তাহলে আমরা দুইটা ইঞ্জিনের দক্ষতা আগে বের করি, দুইটা ইঞ্জিনের দক্ষতা বের করব, তারপর কোনটা কতটুকু বেশি কম সেটা আমরা দেখছি। তো এখানে আমরা এই পাশে আমরা ইঞ্জিন এ আর এই পাশে আমরা ইঞ্জিন বি এর দক্ষতা বের করব। তো ইঞ্জিন এ এটা কত তাপমাত্রায় কাজ করছে? 500 কেলভিন এবং 450 কেলভিন। তাহলে অবশ্যই উৎসের তাপমাত্রা বেশি, অর্থাৎ T1 এটার তাপমাত্রা বেশি, সেটা কত? 500 কেলভিন। এবং T2 যেটা হচ্ছে সিঙ্ক, তার তাপমাত্রা কম, সেটা হচ্ছে কত? 450 কেলভিন। তাহলে আমরা জানি যে দক্ষতা ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। তাহলে এখানে আমরা যেটা পাবো 1 মাইনাস T2 কত? 450 ডিভাইডেড বাই 500। তাহলে এটা যদি হিসাব করো
এটা যদি হিসাব করো তাহলে কত হয়, আমরা যদি দক্ষতা ইয়াতে বের করি, পার্সেন্টেজে বের করি, তাহলে এটাকে কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। এটা আমরা পরে দেখছি। নিচে এটা ক্যালকুলেশন করি, 1 মাইনাস 450 ডিভাইডেড বাই 500, 1 মাইনাস 450 ডিভাইডেড বাই 500, তাহলে আসে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -1, মানে 0.1%। জিরো পয়েন্ট ওয়ান, এটা হচ্ছে ইটা 1, ইটা এ বের করলাম 0.1। তো এটা আমরা শতকরাতে হিসাব করলে, এটাকে যদি 100 দ্বারা গুণ করি, দক্ষতা এখানে জানো তোমরা শতকরাতে হিসাব করলে 100% দ্বারা গুণ করতে হয়, তাহলে এটা কোন 100%, কোন 100, তাহলে সে 0.1 গুণন 100, 10%। ইঞ্জিন এর দক্ষতা হচ্ছে 10%। এখন আসি আমরা ইঞ্জিন বি তে। তো ইঞ্জিন বি এটা কাজ করছে কোন কোন তাপমাত্রায়, T1 হচ্ছে 450 এবং T2 হচ্ছে 400 কেলভিন, এই তাপমাত্রায় কাজ করছে। তাহলে এখানে ইঞ্জিন বি এর দক্ষতা ইটা বি, এটা দ্বারা প্রকাশ করলাম 1 মাইনাস T2, 400 ডিভাইডেড বাই 450। আচ্ছা, এটাকে আমরা 100 দ্বারা গুণ করব, তাহলে একবারে আমরা কি পাবো, একবারে শতকরা হিসেবে পেয়ে যাবো। তাহলে এনবি এর ভ্যালু কত আসছে, আমি ফোনে হিসাব করছি তো তাই আমার একটু দেরি হচ্ছে, ঠিক আছে। আমার কাছে আমি ক্যালকুলেটরটা নিয়ে আজকে বসি নাই এবং পাচ্ছিও না আশেপাশে। 400 ডিভাইডেড বাই 450, গুণন 100, তাহলে 11.11%। তাহলে ইঞ্জিন বি এর দক্ষতা ইঞ্জিন এ থেকে কত বেশি, তাহলে ইঞ্জিন বি এর দক্ষতা ইঞ্জিন এ থেকে কত বেশি এটা জানতে চাই। তাহলে এনবি মাইনাস এন এ, এটা ইকুয়ালস টু 11.11 মাইনাস 10, তার মানে 1.11%, মানে একের কাছাকাছি, প্রায় একের কাছাকাছি। তার মানে তুমি অ্যান্সার কোনটা দিবা, খ, 1%, অর্থাৎ ইঞ্জিন বি এর দক্ষতা ইঞ্জিন এ থেকে 1% বেশি। তোমাদের কি কোনো সমস্যা আছে যেটা সলভ করলাম সেটা রিলেটেড? আমাদের ক্লাস কি চলছে? মানে একের কাছাকাছি, প্রায় একের কাছাকাছি, তার মানে তুমি, আচ্ছা চলছে। আশা করি বুঝতে পারছো, কারো কোনো প্রবলেম নেই। আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে রেফ্রিজারেটর রিলেটেড। তো রেফ্রিজারেটর এর ওয়ার্কিং প্রিন্সিপালটা, আমাদের যে ইঞ্জিনটা আছে সেটার উল্টাটা। আমাদের ইঞ্জিনটা কি করে বলতো, উচ্চ যে তাপমাত্রার উৎস আছে সেখান থেকে তাপ নিয়ে নিম্ন তাপমাত্রার যে উৎস আছে সিঙ্ক, সেখানে তাপ রিলিজ করে। আমরা দেখলাম কার্নো চক্রে, তাই না? উচ্চ তাপমাত্রার যে উৎস আছে সেখান থেকে তাপ নিয়ে নিম্ন তাপমাত্রার যে তোমার সিঙ্ক আছে সেখানে তাপ বর্জন করছে। এভাবে কার্নো চক্র চলছে এবং সেটা একটা ইঞ্জিনের মডেল। রেফ্রিজারেটর এটার উল্টা প্রসেসে কাজ করে। কিভাবে কাজ করে, এখানে কাজ শুরু হয় একেবারে কন্ডেন্সর থেকে, ঠিক আছে। কন্ডেন্সর কোথায়, এই যে এখানে, এটা হচ্ছে কন্ডেন্সর কি করে, সিএফসি গ্যাস থাকে, ঠিক আছে। আগে সিএফসি গ্যাস ইউজ করা হতো, এখন কি যেন ইউজ করা হয় আমার মনে নেই। তো এই যে সিএফসি গ্যাস থাকে এই যে পাইপের ভেতর, তো সিএফসি গ্যাসকে কি করে, কম্প্রেসর, এটাকে বলে কম্প্রেসর সিএফসি গ্যাসকে কি করে, সংকুচিত করে। এখন আমরা জানি যে তোমার গেলুসাকের সূত্র থেকে পি সমানুপাতিক টি, অর্থাৎ চাপ যদি বৃদ্ধি করা হয়, তুমি চাপ যদি বৃদ্ধি করো তাহলে কি হবে, চাপ যদি বাড়াও তাহলে তাপমাত্রা বাড়বে, আর চাপ যদি কমাও তাহলে তাপমাত্রা কমবে। আচ্ছা,
তো কম্প্রেসর এখান থেকে কি করে, মানে এই যে গ্যাসকে কম্প্রেস করে, কম্প্রেস করার মাধ্যমে না, এখানে এই বিষয়টা এরকম না। এই যে এই কম্প্রেসর থেকে সিএফসি গ্যাসগুলো উঠে পাইপ দিয়ে যায়, কম্প্রেসর থেকে সিএফসি গ্যাসগুলো এভাবে উঠে পাইপ দিয়ে যায়, এবং এগুলো মানে ঠান্ডা থাকে। কম্প্রেসরে যখন গ্যাসগুলো আসে তখন সেগুলো কি হয়ে যায়, কম্প্রেস করার মাধ্যমে গ্যাসগুলোকে ঠান্ডা করা হয়, ঠিক আছে, গ্যাসগুলোকে ঠান্ডা করা হয়। এখন এটা এই যে কন্ডেন্সার কয়েল দিয়ে উঠে, কন্ডেন্সার কয়েল দিয়ে উঠে এক্সপ্যানশন ডিভাইস হয়ে এই যে তোমার রেফ্রিজারের ভেতরে ভেতরে যে, তো এখন এই যে যে তোমার লিকুইড গুলো যাচ্ছে, এদিক দিয়ে যে লিকুইড গুলো যাচ্ছে, এগুলো যে লিকুইড গুলো যাচ্ছে এদিক দিয়ে, এই লিকুইড গুলা যখন এই যে পাইপ দিয়ে যাচ্ছে, তখন এই লিকুইড গুলার যে টেম্পারেচার আছে এগুলো অবশ্যই কম, তাই না, লিকুইড গুলোর টেম্পারেচার অবশ্যই কম। কন্ডেন্সারটা এই গ্যাসকে কম্প্রেসরটা এই গ্যাসকে কম্প্রেস করার মাধ্যমে কি করেছে, সেগুলোকে ঠান্ডা গ্যাসে পরিণত করেছে, ঠান্ডা গ্যাসে পরিণত করেছে। তো এখন এদিক দিয়ে ঠান্ডা গ্যাস যাচ্ছে, রেফ্রিজারেটরের ভেতর দিয়ে ঠান্ডা গ্যাস প্রবাহিত হচ্ছে। আর তাহলে এই যে রেফ্রিজারেটরের ভেতরের যে পরিবেশটা আছে সেটা কি, অবশ্যই একটা গরম পরিবেশ, ঠিক আছে, অবশ্যই একটা গরম পরিবেশ। এই যে এর যে খাবারগুলো আছে সেগুলো গরম পরিবেশ আছে। এখন এখানে যেহেতু তাপ কম, তাপমাত্রা কম, আর এখানে যেহেতু তাপমাত্রা বেশি, এই যে পরিবেশটা আছে রেফ্রিজারের ভেতরে, পরিবেশের তাপমাত্রা বেশি, আর এই যে পাইপ দিয়ে যে গ্যাসগুলো যাচ্ছে সেগুলোর তাপমাত্রা কম, তাহলে কি হবে বলতো, এই যে এখান থেকে তাপ কি মানে তাপের আদান প্রদান কোথায় হবে, গ্যাসের ভেতর হবে, অর্থাৎ গ্যাসকে উত্তপ্ত করতে এই যে ভেতরের যে তাপগুলো আছে সেগুলো ওইদিকে প্রবাহিত হবে। উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ হয়। তার মানে এই যে রেফ্রিজারেটর ভেতরের যে পরিবেশ আছে সেখান থেকে তাপগুলো কোথায় প্রবাহিত হবে, এই যে পাইপের ভেতর যে গ্যাসগুলো যাচ্ছে, যে গ্যাসগুলো যাচ্ছে ঠান্ডা গ্যাসগুলো, সেই গ্যাসের দিকে প্রবাহিত হবে তাপ। এখন তাপ যদি প্রবাহিত হয় ওদিকে, এই গ্যাসের ভিতর যদি তাপ প্রবাহিত হয় তাহলে কি হবে বলতো, গ্যাসের উপর যদি তাপ প্রবাহিত হয় তাহলে ভেতরের তাপ কমে যাচ্ছে, ডেল কিউ পরিমাণ তাপ প্রবাহিত হলো এই যে রেফ্রিজারের ভেতরের পরিবেশ থেকে। তাহলে তাপ যেহেতু এদিকে প্রবাহিত হচ্ছে, তার মানে তাপ কমে যাচ্ছে তোমার রেফ্রিজারের ভেতরের পরিবেশে। তাপ যদি কমে যায় তাহলে এই রেফ্রিজারেটরের ভেতরের পরিবেশের তাপমাত্রাও কমে যাচ্ছে। তাপমাত্রা যদি কমে যায় তাহলে সেখানে টেম্পারেচার অটোমেটিকলি কমে যাবে, তাই না, তাপমাত্রা যদি কমে যায় তাহলে টেম্পারেচার সেখানে লো বোঝায়। এন্ড তাপমাত্রা যদি কমে তাহলে এই যে সে পরিবেশটা কি, ফ্রিজ, এই যে নর্মাল ফ্রিজ, ডিপ ফ্রিজ, ডিপ ফ্রিজে তাপের শোষণটা একটু বেশি হয়, নর্মাল ফ্রিজে তাপের শোষণ কম হয়। তো ডিপ ফ্রিজ বেশি ঠান্ডা থাকে এবং নর্মাল ফ্রিজ কম কম ঠান্ডা থাকে। তো এটা হচ্ছে রেফ্রিজারেটরের কার্যপ্রণালী। তো এখানে দেখো কি হচ্ছে, এখানে ঠান্ডা প্রকোষ্ঠ, ঠান্ডা প্রকোষ্ঠকে প্রকাশ করছে আমরা কি দ্বারা, এই যে রেফ্রিজারেটরের ভেতরের অংশ দ্বারা। ঠান্ডা প্রকোষ্ঠকে প্রকাশ করছে কি দ্বারা, রেফ্রিজারেটরের ভেতরের অংশ দ্বারা। এখান থেকে কিউ পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে, কিউ পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হয়ে প্রকোষ্ঠটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা প্রকোষ্ঠ বলতে বোঝাচ্ছি আমরা রেফ্রিজারেটরের ভেতরের পরিবেশ, এখান থেকে কিউ1 পরিমাণ তাপ, কিউ1 পরিমাণ তাপ শোষণ হলো। এটা ডেল কিউ না বলি আমরা, এটাকে বলি কিউ1। কিউ1 পরিমাণ তাপ প্রবাহিত হলো, প্রবাহিত হওয়ার মাধ্যমে এটা ঠান্ডা হলো। এবং কম্প্রেসর কর্তৃক কৃত কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ, কম্প্রেসর কর্তৃক কৃত কাজের পরিমাণ ডাব্লিউ। এবং কিউ2 পরিমাণ তাপ পরিবেশে বর্জন হচ্ছে। তোমরা দেখবা যে ফ্রিজের এক পাশে খুবই উত্তপ্ত থাকে, তার মানে এই যে এই উত্তাপগুলো নিয়ে, এই তাপগুলো নিয়ে এক পাশে কি হয়, রিলিজ করে, পরিবেশে রিলিজ করে ফ্রিজ। তার মানে কিউ2 পরিমাণ তাপ পরিবেশে রিলিজ করা হচ্ছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, ঠান্ডা প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠটা কিন্তু ঠান্ডা, আর পরিবেশের প্রকোষ্ঠ, পরিবেশের যে জায়গাটা সেটা কিন্তু বেশি উত্তপ্ত, অর্থাৎ T2 ইজ গ্রেটার দেন T1, কিন্তু T2 ইজ গ্রেটার দেন T1, কিন্তু দেখো নিম্ন তাপমাত্রার স্থান থেকে উচ্চ তাপমাত্রার স্থানে যাচ্ছে তাপ। বোঝা গেল কিভাবে সম্ভব হচ্ছে এই যে পুরো ওয়ার্কিং প্রণালীতে। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার রেফ্রিজারেটরের কাজের একটা ডায়াগ্রাম দেখালাম আর কি। তো এখন আমাদের এখান থেকে যেগুলো পড়া লাগবে রেফ্রিজারেটর রিলেটেড, রেফ্রিজারেটরের কার্য সম্পাদন গুণাঙ্ক আমাদের আসে। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কিউ2 মানে পরিবেশে বর্জিত তাপ, সেটা হচ্ছে কিউ1 প্লাস ডাব্লিউ এর সমান, কিউ2 ইকুয়ালস টু কিউ1 প্লাস ডাব্লিউ এর সমান।
তাহলে এখানে ডাব্লিউ এটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, Q2 মাইনাস Q1। এখন রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ, এখানে Q1 আর Q2 এর পরিচয় হচ্ছে, Q2 হচ্ছে পরিবেশে বর্জিত তাপ, Q1 হচ্ছে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ, মানে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে সেটা হচ্ছে Q1। আর Q2 এই যে এভাপোরেটর কয়েল দিয়ে যখন এই সিএফসি গ্যাসগুলো আসে পরিবেশের সাথে তোমার যখন সংস্পর্শ করে তখন Q2 পরিমাণ তাপ পরিবেশে সেটা বর্জন করে, তাহলে পরিবেশে বর্জিত তাপ হচ্ছে Q2। আর কম্প্রেসর যে পরিমাণ কাজ করেছে সেটাকে আমরা প্রকাশ করছি W দ্বারা। তাহলে W প্লাস Q1 ইকুয়ালস টু Q2 পরিবেশে বর্জিত তাপ। তো এখান থেকে আমরা কম্প্রেসর কর্তৃক কৃত কাজ W পেলাম। তো এখন রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ, কার্য সম্পাদন সহগ এটাকে প্রকাশ করা হয় কে দ্বারা, রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ, কার্য সম্পাদন সহগ কে। এখন রেফ্রিজারেটর কার্য সম্পাদন সহগ হচ্ছে, এটা বোঝায় একটা রেফ্রিজারেটর কতটা ভালো। তো একটা রেফ্রিজারেটর ভালো হবে যদি তাকে কাজ কম করতে হয়, তাই না, মানে এই কম্প্রেসরের কাজটা কম করতে হয়, কম্প্রেসরকে কম পরিমাণ কাজ করতে হয়, পাওয়ার বেশি খরচ না হয় কম্প্রেসরের, মানে কম্প্রেসর যত কম পরিমাণ কাজ করবে তত কম পাওয়ার লাগবে, তত কম বিদ্যুৎ খরচ হবে, তত ভালো রেফ্রিজারেটর। অর্থাৎ এটা হচ্ছে কম্প্রেসর কর্তৃক কৃতকাজের ব্যস্তানুপাতিক কার্য সম্পাদন সহগ। এবং দেখো একটা ফ্রিজ যত পরিমাণ তাপ এই যে ভেতরের প্রকোষ্ঠ থেকে বাইরের প্রকোষ্ঠে নিয়ে যেতে পারবে, ভেতরের প্রকোষ্ঠ তত পরিমাণ ঠান্ডা থাকবে, এবং আমরা তো সেটাই চাই, তাহলে সেই রেফ্রিজারেটরটা তত ভালো। অর্থাৎ Q1 তাপের সমানুপাতিক কার্য সম্পাদন সহগ, অর্থাৎ কার্য সম্পাদন সহগ এটা ইকুয়ালস টু Q1 ডিভাইডেড বাই W। এখন আমরা জানি W এটা ইকুয়ালস টু কি, Q2 মাইনাস Q1, উপরে কি ছিল Q1। তাহলে এটা হচ্ছে রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগের ফর্মুলা, আমাদের মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের রিলেটেড একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ হচ্ছে 2.5, অর্থাৎ কে এর ভ্যালু দিছে কত, 2.5। এখন বলেছে শীতল তাপধার হতে প্রতি চক্রে 300 জুল তাপ গ্রহণ করে রেফ্রিজারেটর চালানোর জন্য প্রতি চক্রে বাইরে থেকে কি পরিমাণ কাজ সম্পাদন করতে হবে। অর্থাৎ এখানে Q1 এর ভ্যালু দিছে কত, 300 জুল। এখন বলেছে রেফ্রিজারেটর চালানোর জন্য প্রতি চক্রে কি পরিমাণ কাজ করা লাগবে, W এর মান কত। তাহলে আমরা যে প্রথমে 1 নাম্বার যে ফর্মুলাটা পড়লাম, K ইকুয়ালস টু W ডিভাইডেড বাই Q1 ডিভাইডেড বাই W, Q1 ডিভাইডেড বাই W। তাহলে W ইকুয়ালস টু কি, Q1 ডিভাইডেড বাই K। তাহলে Q1 এর ভ্যালু হচ্ছে কত, 300, K এর ভ্যালু হচ্ছে 2.5। তাহলে 300 ডিভাইডেড বাই 2.5 কত আসে, 120 জুল। অর্থাৎ প্রতি চক্রে বাইরে থেকে কি পরিমাণ কাজ সম্পাদন করতে হবে, 120 জুল। অ্যান্সার হচ্ছে এ। বুঝতে পারছো? কারো কোনো প্রবলেম? আমাদের ক্লাস কি চলছে? মাত্র 6 আমাদের ক্লাস কি চলছে দেখি একটু। আমাদের এখান থেকে যেগুলো পড়া লাগবে রেফ্রিজারেটর রিলেটেড, রেফ্রিজারেটরের কার্য সম্পাদন গুণাঙ্ক আমাদের আসে। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা আমাদের ক্লাস চলছে ঠিক মতোই। অলরাইট, আমরা আমাদের একেবারে লাস্ট টাইপে চলে এসেছি, সেটা হচ্ছে এনট্রপি রিলেটেড। তো এনট্রপি একটা থিওরিটিক্যাল জিনিস এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তোমরা এনট্রপি নিয়ে অনেক ঘাটাঘাটি করছো যদি একাডেমিকে পড়ে থাকো, আমাদের এখনো তো ঘাটাঘাটি করার সময় নাই। সো থিওরিটিক্যাল জিনিসপত্র এখান থেকে আসে না, ম্যাথমেটিক্যাল জিনিসপত্র এখান থেকে আসে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো এনট্রপির পরিচয় হচ্ছে কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা, কে বলা হয় কি, বা অপ্রত্যাবর্তিতা বা রূপান্তরের জন্য শক্তির অপচয়কে বলা হয়
এনট্রপি। শক্তি রূপান্তরের অক্ষমতাকে বলা হয় এনট্রপি। তো এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলা, বিশৃঙ্খলার পরিমাপ। অনেক অনেক জায়গায় বলে এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ, অনেক জায়গায় বলে শক্তি রূপান্তরের অক্ষমতা। তো এগুলোর সাথে কানেক্ট করতে যদি না পারো, তাহলে তোমাকে একটা বিষয় বলি যে পৃথিবী মানে পুরো মহাবিশ্বে এনট্রপি সবসময় বেড়ে চলেছে, সবসময় এনট্রপি বেড়ে চলেছে। কিভাবে বেড়ে চলেছে দেখো, সবসময় তাপের যে আদান প্রদানটা হয় সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। অর্থাৎ কখনো মানে পরিবেশ থেকে চায়ের কাপে তাপের প্রবাহ হয় না, সবসময় চায়ের কাপ থেকে তাপের প্রবাহ পরিবেশে হয়, তাই না? তো এখানে এক সময় মানে এই যে বিশৃঙ্খলা বাড়ছে, সবসময় যখন কি হচ্ছে উচ্চ তাপমাত্রার তাপধার হতে নিম্ন তাপমাত্রার তাপধারে তাপের প্রবাহ হচ্ছে, তখন বিশৃঙ্খলতা বাড়ছে, বিশৃঙ্খলা বাড়ছে। বিশৃঙ্খলা বাড়ার মানে হচ্ছে এই যে এক সময় দেখা যাবে যে যখন দুইটা তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে যাবে, তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে যাবে, তখন কোনো তাপের আদান প্রদানই হবে না। যখন দুইটা ধরো পরিবেশ আর চায়ের কাপ, এই দুইটা তাপমাত্রা যদি সেম হয়ে যায়, তাহলে কি চায়ের কাপ থেকে তাপের প্রবাহ পরিবেশে হবে? হবে না। এইখানে শক্তি রূপান্তরের অক্ষমতা বোঝানো হচ্ছে। অর্থাৎ এই যে তাপের প্রবাহ হচ্ছে না পরিবেশ মানে চায়ের কাপ থেকে পরিবেশে তাপের প্রবাহ হচ্ছে না। এখন এই কার্নো ইঞ্জিনে দেখলাম তাপের প্রবাহ এই যে এখান থেকে ধরো Q1 তাপ, প্রথম ধাপে Q1 পরিমাণ তাপ দেওয়া হচ্ছিল এবং তৃতীয় ধাপে Q2 পরিমাণ তাপ, Q2 পরিমাণ তাপ এখানে বর্জিত হচ্ছিল। এখন Q1 আর Q2 যদি সেম হয়ে যায়, তাহলে কি তাপের প্রবাহ হবে? হবে না। তাহলে শক্তি রূপান্তর হবে? হবে না। তার মানে কি ইঞ্জিন চলবে? চলবে না। তো এইখানে বোঝাচ্ছে এটা যে এটা হচ্ছে এনট্রপি, অর্থাৎ তোমার এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাপ। যত বিশৃঙ্খলা বাড়বে তত শক্তি রূপান্তরের অক্ষমতা বাড়তে থাকবে। তো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল জিনিস, আমাদের থিওরিটিক্যাল জিনিস আসবে না, আমাদের আসবে তোমার সূত্র প্রয়োগ করে ম্যাথ করা, ঠিক আছে? তো আমরা সেদিকে আগাবো। তো এনট্রপিকে প্রকাশ করা হয় এস দ্বারা। এনট্রপি এনট্রপি এনট্রপির পরিবর্তন আমরা নির্ণয় করতে পারি, অর্থাৎ বিশৃঙ্খলার পরিবর্তন নির্ণয় করতে পারি। মোট বিশৃঙ্খলা কত সেটা নির্ণয় করতে পারি না। যেমন আমরা কোন একটা বস্তুর তাপের পরিমাণ নির্ণয় করতে পারি না, বাট তাপের পরিবর্তন কত সেটা নির্ণয় করতে পারি। তো তাপের পরিবর্তনের সাথে এনট্রপির পরিবর্তন, এনট্রপির সম্পর্ক রয়েছে, তাপমাত্রার সাথে এনট্রপির সম্পর্ক রয়েছে। তার মানে তাপের পরিবর্তন যেমন আমরা নির্ণয় করতে পারি, তাপের এক্সাক্ট ভ্যালু কত নির্ণয় করতে পারি না, তেমনি এনট্রপির এক্সাক্ট ভ্যালু কত সেটা নির্ণয় করতে পারি না, কিন্তু এনট্রপির পরিবর্তন কত সেটা নির্ণয় করতে পারি। তো এনট্রপি এর পরিবর্তন, এনট্রপির পরিবর্তন, নট এনট্রপি, এনট্রপির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন, এটাকে এনট্রপি বলা হয় ডিএস ইকুয়ালস টু তাপমাত্রা, তাপ ডিভাইডেড বাই তাপের পরিবর্তন ডিভাইডেড বাই তাপমাত্রা। এনট্রপির বেসিক সূত্র হচ্ছে তাপের পরিবর্তন ডিভাইডেড বাই তাপমাত্রা, অর্থাৎ ডিএস এটা ইকুয়ালস টু তাপের পরিবর্তন কি ডিকিউ, তাপমাত্রা টি, অর্থাৎ ডিএস ইকুয়ালস টু ডিকিউ ডিভাইডেড বাই টি। তো আমাদের এখানে কয়েকটা কেস আছে। এক নম্বর কেস হচ্ছে তাপমাত্রা T1 থেকে T2 তে পরিবর্তন হলে, তাপমাত্রা যদি T1 থেকে T2 তে পরিবর্তন হয়, মানে ধরো এটা হচ্ছে পানি আছে, এখানে পানির তাপমাত্রা হচ্ছে T1 তাপমাত্রা, এখানে পানির তাপমাত্রা হচ্ছে T1। এখন এই পানিটিকে 1 কেজি ধরো পানি আছে, এই পানির তাপমাত্রা নিয়ে যাওয়া হলো T2 তে, T2 তাপমাত্রায় নিয়ে যাওয়া হলো। তাহলে কি করা হলো? তাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন। আমরা 1 নম্বরে দেখতে যাচ্ছি T1 থেকে T2 তাপমাত্রার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন। T1 হতে T2 তাপমাত্রার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন। T1 থেকে T2 তাপমাত্রার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন, সেটা হচ্ছে ডিএস ইকুয়ালস টু ms ln T2 ডিভাইডেড বাই T1। তো
এখানে T2 হচ্ছে শেষ তাপমাত্রা, T1 হচ্ছে আদি তাপমাত্রা। আর এস কি? এস হচ্ছে ওই যে আপেক্ষিক তাপ। ধরো এখানে পানি বলেছে, তাহলে এখানে আপেক্ষিক তাপ কত বসবে? 4200 জুল। যদি বলে বরফ, তাহলে বরফের আপেক্ষিক তাপ কত? 2100 জুল। তাহলে এস হচ্ছে কি? এস হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। তাহলে এখানে তাপমাত্রার পরিবর্তন। এখন আমরা যদি শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন করি, তাহলে কি বিশৃঙ্খলতা বাড়ে? বিশৃঙ্খলা বাড়ে? বস্তুর অবস্থার পরিবর্তন করলেও বাড়ে না? অবস্থার পরিবর্তন করলেও বাড়ে, কারণ সেখানেও তাপের প্রদান করতে। দেখো এখানে তাপমাত্রার পরিবর্তন করেছি, তাপমাত্রার পরিবর্তন হলো কিভাবে? এখানে তাপ প্রদান করতে হয়েছে, তাই না? এখানে তাপ প্রদান করতে হয়েছে। এই সিস্টেমে যখন আমরা তাপ প্রদান করব, তখন এটা তাপমাত্রা বেড়ে T1 থেকে T2 হবে। অথবা তাপ যদি আমরা কি করি, সরিয়েও নিই, আমরা যদি তাপ সরিয়েও নিই, ধরো তাপ দিয়েছে অথবা তাপ সরিয়ে নিয়েছি, সেক্ষেত্রে ধরো তাপের পরিবর্তন হয়েছে। অর্থাৎ তাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন হওয়া সত্ত্বেও কি তাপ দিতে হবে অথবা তাপ সরিয়ে নিতে হবে। তো এখন তাহলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। এখন কোন বস্তুর অবস্থার পরিবর্তন, যেমন কঠিন থেকে তরল হওয়া সত্ত্বেও কি সেখানেও কি তাপ দিতে হবে? যদি বরফ থেকে পানি করতে হয়, সেখানেও তাপ দিতে হয়। অর্থাৎ তাপ দিলেই কি হয়? এন্ট্রপির পরিবর্তন হয়, তাই না? এন্ট্রপি বাড়ে। তার মানে আমরা ফার্স্টে পড়লাম তাপমাত্রার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন। এখন আমরা 2 নাম্বার কেসে দেখব অবস্থার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন। অবস্থার পরিবর্তন কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প। তো ফার্স্টে আমরা দেখব কঠিন থেকে তরল রূপান্তরের জন্য এন্ট্রপির পরিবর্তন। কঠিন থেকে তরলে রূপান্তরের জন্য এন্ট্রপির পরিবর্তন। তো ধরো এটা হচ্ছে একটা বরফ, বরফকে আমরা তরলে রূপান্তর করব, বরফকে তরলে রূপান্তর করব। তাহলে এখানে তোমার এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়ালস টু, এখানে তাপের পরিমাণ কত হবে? এখানে তাপের পরিমাণ কত হবে? এখানে তাপের পরিমাণ একবার দেখো, ডেল কিউ ইকুয়ালস টু এম এল এফ। তাপের পরিবর্তন এখানে ডেল কিউ ইকুয়ালস টু এম এল এফ না? এল এফ কি? এল এফ হচ্ছে তরলীকরণের সুপ্ত তাপ। এল এফ হচ্ছে তরলীকরণের সুপ্ত তাপ। এগুলো তোমরা এসএসসি তেও পড়েছো, তরলীকরণের সুপ্ত তাপ। পানির তরলীকরণের সুপ্ত তাপ কত? পানির তরলীকরণের সুপ্ত তাপ এল এফ, এটা ইকুয়ালস টু 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। পানির তরলীকরণের সুপ্ত তাপ এত বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় 1 কেজি পানি, 1 কেজি পানিকে, 1 কেজি তোমার বরফ থেকে পানিতে রূপান্তর করতে কত জুল তাপ লাগে? 3.36 ইন্টু 10⁵ জুল তাপ লাগবে। অর্থাৎ 1 কেজি বরফকে পানিতে রূপান্তর করতে 3.36 ইন্টু 10⁵ জুল তাপ লাগবে। তো এখানে তোমার তাপের পরিবর্তন ডেল কিউ, এটা হচ্ছে এম এল এফ। তাহলে আমরা ডিএস ইকুয়ালস টু কি জানি? ডেল কিউ ডিভাইডেড বাই তাপমাত্রা টি। তার মানে এখানে আমরা ডিএস এর ফর্ম পাবো এম এল এফ ডিভাইডেড বাই টি আইস। টি আইস এখানে টি আইস মানে কত? টি আইস হচ্ছে 273 কেলভিন। অর্থাৎ টি আইস বলতে বোঝাচ্ছে বরফ গলনের সময় বরফ কত তাপমাত্রায় গলে পানিতে পরিণত হয়, সেই তাপমাত্রাটা টি আইস। তো এটা হচ্ছে কঠিন থেকে তরল রূপান্তরের জন্য এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা, এবার আসো তরল থেকে বাষ্পে রূপান্তরের জন্য এন্ট্রপির পরিবর্তন। তরল থেকে বাষ্পে রূপান্তরের জন্য, তরল হতে বাষ্পে রূপান্তরের জন্য এন্ট্রপির পরিবর্তন।
এন্ট্রপির পরিবর্তন। তো এটা হচ্ছে একটা তরল, সেটাকে আমরা কিসে পরিণত করছি, সেটাকে আমরা ভ্যাপোরাইজ করছি, ভ্যাপোরাইজ করছি। তাহলে এটার ভর হচ্ছে এম পরিমাণ, ঠিক আছে, এটার এই যে পরিমাণ তরল নিচ্ছি সেটার ভর হচ্ছে এম। তো এটাকে ভ্যাপোরাইজ করতে যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে ডেল কিউ, ডেল কিউ পরিমাণ তাপ লাগবে। তো ডেল কিউ পরিমাণ তাপের মান কত হবে, এম এলভি, এম এলভি, অর্থাৎ এখানে এলভিটা কি, এলভি হচ্ছে বাষ্পীকরণের সুপ্ত তাপ, সুপ্ত তাপ, এগুলো তোমরা এসএসসি তে পড়েছো আই গেস। তো এলভি এটার ভ্যালু হচ্ছে তোমার 2.25 ইন্টু 10⁶ জুল পার কেজি। এটা কিসের জন্য, পানির জন্য, H2O, পানির জন্য। অর্থাৎ 1 কেজি পানিকে বাষ্পে রূপান্তর করতে কত জুল তাপের প্রয়োজন হয়, 2.25 ইন্টু 10⁶। দেখো 0°C তাপমাত্রার পানিকে তুমি 100°C তাপমাত্রায় উন্নীত করছো, এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে, তাপমাত্রার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন। এখন এখন তুমি কি করছো, তুমি এই যে তরলকে গ্যাসে পরিণত করতে কি পরিমাণ এন্ট্রপির পরিবর্তন হয় সেটা নির্ণয় করতে যাচ্ছ। তো 100°C তাপমাত্রার পানি, এটাকে 100°C তাপমাত্রার পানিকে ভ্যাপোরাইজ করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেটা হচ্ছে mLV। দেখো 100°তে গিয়ে থেমে যায় তাপমাত্রা, আর বাড়ে না। এখন যে তাপটা দিচ্ছ সেটা কোথায় যাচ্ছে, হারিয়ে তো যাচ্ছে না, সেটা অবস্থার পরিবর্তনে কাজে লাগছে। তো এখানে তাপমাত্রা অলরেডি কত, টি স্টিম, টি স্টিমের সমান মানে কত 373 কেলভিন। যেমন এই যে আগে এখানে, আচ্ছা এটা লিখে নাই, এখানে আগে যেমন বরফের তাপমাত্রা টি আইস অর্থাৎ 0 কেলভিন ছিল, মানে এই পয়েন্টের তাপমাত্রা, মানে বরফের তাপমাত্রা 0°C এসে থেমে যায় আর বাড়ে না যতক্ষণ না পানিতে পরিণত হয়। তো এই যে এখানে তাপ যাচ্ছে কোথায়, এখানে অবস্থার পরিবর্তনে কাজে লাগছে। তো এখানে তাহলে ডেল কিউ এর পরিমাণ হচ্ছে এটা, তাহলে এখানে আমরা নির্ণয় করতে চাচ্ছি এন্ট্রপির পরিবর্তন কত। এন্ট্রপির পরিবর্তন ডেল এস ইকুয়ালস টু ডেল কিউ ডিভাইডেড বাই তাপমাত্রা টি। তাহলে এখানে এন্ট্রপির পরিবর্তন ডেল কিউ, ডেল কিউ হচ্ছে এম এল ভি ডিভাইডেড বাই টি স্টিম। এখানে টি স্টিম এটা কত, 373 কেলভিন। এটা হচ্ছে অবস্থার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন, অর্থাৎ তরল থেকে বাষ্পে রূপান্তর, আর আগে পড়লাম আমরা কি, কঠিন থেকে তরলের রূপান্তর। তো এখন এটার উল্টা প্রসেস যদি করা হয়, বাষ্প থেকে তরলের রূপান্তর, আমরা যদি এটা করি, বাষ্প থেকে তরল, বাষ্প থেকে তরল, বাষ্প থেকে তরল যদি করো তাহলে এন্ট্রপি মানে কি হচ্ছে, এন্ট্রপি কমে যাচ্ছে, অর্থাৎ এটা কি মাইনাস, অর্থাৎ এম এল ভি ডিভাইডেড বাই টি স্টিম। অর্থাৎ এখানে উল্টা প্রসেস হচ্ছে, যদি উল্টা প্রসেস হয় তাহলে এটা কি হবে, শুধুমাত্র মাইনাস হবে। আগেরটাতে যদি আমি বলি যে তরল থেকে কঠিন, তরল থেকে কঠিন, তরল থেকে কঠিন করলে এন্ট্রপির পরিবর্তন এটা ঋণাত্মক, এম এল এফ ডিভাইডেড বাই টি আইস, ঋণাত্মক এন্ট্রপি হচ্ছে। তো এই হচ্ছে এন্ট্রপির বিষয়। এন্ট্রপি কি, এন্ট্রপি হচ্ছে কোন সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপ অথবা কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা। তো এটাকে ফর্মুলা আকারে কিভাবে লেখা হয়, সেটা হচ্ছে তাপের পরিবর্তন ডিভাইডেড বাই তাপমাত্রা, তাপের পরিবর্তন ডিভাইডেড বাই তাপমাত্রা। প্রথম ক্ষেত্রে আমরা লিখলাম তাপমাত্রার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন। তো ডেল কিউ পরিমাণ যদি তাপ দাও কোনো সিস্টেমে, ডেল কিউ পরিমাণ যদি তাপ দাও তাহলে তাপমাত্রার পরিবর্তন T1 থেকে T2 পরিমাণ হলো। তাহলে যেখানে ডেল কিউ তাপের পরিমাণ কত, ms ln T2 ডিভাইডেড বাই T1, এটা হচ্ছে এখানে তাপের পরিবর্তনের মান। তো এখানে তাপমাত্রার যে ইয়েটা আসে, সরি এখানে তাপের পরিবর্তন এটা তোমার ডেল কিউ ইকুয়ালস টু ms T2 মাইনাস T1 এটা, বাট এখানে ওভারঅল যে এন্ট্রপির পরিবর্তন সূত্র আসে সেটা হচ্ছে ms ln T2 ডিভাইডেড বাই T1। এখানে এস কে এস হচ্ছে আপেক্ষিক তাপ, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক তাপ বিভিন্ন রকম।
এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন। এখন অবস্থার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন, কঠিন থেকে তরলে রূপান্তরের জন্য mLF ডিভাইডেড বাই টিআইস। এলএফ এর মান হচ্ছে পানির জন্য 3.36 ইন্টু 10⁵। যদি তরল থেকে কঠিন করা হয় অর্থাৎ উল্টা প্রসেস করা হয় তাহলে এন্ট্রপির মান ওটাই শুধুমাত্র ঋণাত্মক। এবার যদি তরল থেকে বাষ্পে রূপান্তর করা হয় এম ভরের কোনো তরলকে, তাহলে এন্ট্রপির পরিবর্তন mLV ডিভাইডেড বাই টি স্টিম। এলভি কি? বাষ্পীকরণের সুপ্ত তাপ। টি স্টিম হচ্ছে 373 কেলভিন তোমার পানির জন্য, পানির জন্য 373 কেলভিন। অন্য বস্তু যদি বলে তাহলে টি স্টিমের মান আলাদা হবে। তো এখানে আমরা কি বোঝাইছি? এখানে আমরা H2O পানি বোঝাইছি। এটার উল্টা প্রসেস যদি করা হয়, বাষ্প থেকে তরল করা হয়, তাহলে mLV ডিভাইডেড বাই টি স্টিম। আশা করি বুঝতে পারছো। তো এই রিলেটেড আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি। দেখো কি বলেছে, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 10 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? বিষয়টা বোঝো। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 10 কেজি পানি, মানে এখানে ধরো পানি আছে, এখানে পানি আছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত কেজি পানি? 10 কেজি। এটাকে কি করা হয়েছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করা হয়েছে। তাহলে সর্বপ্রথম এটাকে কি করতে হবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে। এটাকে বাষ্পে পরিণত করার আগে কি করতে হবে? পানিতে পরিণত করতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। অর্থাৎ এটাকে যদি তাপ দিতে থাকো তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাপ আসবে, তারপর তাপমাত্রা আসবে, তারপর তাপমাত্রা বাড়া থেমে যাবে। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আসলো, ভর তো চেঞ্জ হয়নি, 10 কেজি পানি। এরপর তুমি যদি আরো তাপ দিতে থাকো তাহলে তাপমাত্রা আর বাড়বে না। এবার কি হবে? এবার একসময় এটা ভ্যাপোরাইজ হয়ে যাবে, এগুলো একসময় ভ্যাপোরাইজ হয়ে যাবে, এবং সেই ভ্যাপোরাইজ অবস্থাতেও এর তাপমাত্রা থাকবে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। এটা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। তো তোমাকে বলেছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কি পরিমাণ কাজ করা লাগবে। তাহলে এখানে এন্ট্রপি পরিবর্তন কত সেটা। এখানে এন্ট্রপির পরিবর্তন কত? এখানে এন্ট্রপির পরিবর্তন আমরা হচ্ছে DS1, এটা হচ্ছে ms ln T2 ডিভাইডেড বাই T1। এখানে তাপমাত্রার পরিবর্তন এন্ট্রপির পরিবর্তন, আর এইখানে এন্ট্রপির পরিবর্তন কত? এখানে আমরা ধরছি DS2। এখানে হচ্ছে অবস্থার পরিবর্তন এন্ট্রপির পরিবর্তন। অবস্থার পরিবর্তন হচ্ছে কি? তরল থেকে বাষ্প, অর্থাৎ mLV ডিভাইডেড বাই T স্টিম। STEAM স্টিম। এখন পানির ক্ষেত্রে এস এর মান কত? এখানে T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, আর T2 এর মান কত? T2 এর মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যদি আমরা কেলভিনে রূপান্তর করি তাহলে এখানে 333 কেলভিন, আর T2 হচ্ছে 373 কেলভিন। তাহলে DS1 এটার ভ্যালু আমরা পাচ্ছি m 10 কেজি, তাহলে 10 ইন্টু এস এর ভ্যালু হচ্ছে পানির ক্ষেত্রে 4200 গুণন লন T2 373 ডিভাইডেড বাই 333। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে? এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে 10 ইন্টু, আচ্ছা এটা তোমাদের উপর, এটা হোমওয়ার্ক, ঠিক আছে, এটা আমি করে সময় নষ্ট করলাম না। এবং DS2 কিভাবে নির্ণয় করব? DS2 m 10 কেজি, এলভি হচ্ছে তরল মানে পানির ক্ষেত্রে বাষ্পীকরণের সুপ্ত তাপ, সেটা কত? 2.26 ইন্টু 10⁶। টি স্টিম এটা হচ্ছে 373 কেলভিন। তাহলে DS1 বের হলো, এখান থেকে বের হবে কি? DS2। এখন তোমরা কি করবা? DS1 প্লাস DS2 এটা নির্ণয় করবা, এটাই হচ্ছে কি অ্যান্সার। অ্যান্ড অ্যান্সার বের করে অপশনের সাথে মিলাবা কোনটা সঠিক। এটা কিন্তু সাবস্ট্যাশনারি কোশ্চেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের যে টপিকগুলো পড়িয়েছি এখানে, এই টপিকগুলো কভার করলে আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টার ফুললি কমপ্লিট হয়ে যাবে। আশা করি এর বাইরে থেকে তেমন কিছু আসবেই না।
থিওরিটিক্যাল জিনিসপত্র আমাদের তেমন আসে না, কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করলে বুঝতে পারবা। তো ম্যাথামেটিক্যাল যে কোশ্চেনগুলো আসে এবং যে কনসেপ্টগুলো প্রয়োজন সেগুলো সলভ করার জন্য সেই কনসেপ্টগুলো সবকিছুই ক্লাসে দেওয়া হয়েছে। তো আশা করি ক্লাসটা করলে এই চ্যাপ্টারটা পুরোটাই কভার হয়ে যাবে। তো মনোযোগ সহকারে ক্লাসটা করে দেন কোশ্চেন ব্যাংকের বাকি কোশ্চেনগুলো সলভ করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। কারো কি কোনো প্রবলেম আছে?